এই দুনিয়ায় আমার জীবনটা হয়তো কান্না করার জন্যই আল্লাহ তাআলা তৈরি করছেন। যত প্রকার দুঃখ, কষ্ট আছে তা হয়তো আমার কপালে লিখে রেখেছে। আল্লাহ আমাকে আর কত কষ্ট দিবা? এই কষ্ট যে আমার আর সহ্য হয় না। আমি আর পারছি না। মনে হয় মরে যাই। মা, কেন তুমি আমায় একলা রেখে গেছো? এই নিষ্ঠুর অবহেলার দুনিয়ায় আমায় তোমার কাছে নিয়ে যাও। কেউ তোমার মতো আদর করে না, ঠিকমতো খাইতেও দেয় না। খুব কষ্ট হয় আমার। আপনারা হয়তো ভাবছেন, কেন এই দুঃখে ভরা মন থেকে কষ্টের কথাগুলো বলে একা একাই চোখের জল ফেলছি? আরে বলছি, তাহলে শোনেন মন দিয়ে। আমার মা যখন না ফেরার দেশে চলে যায়, তার কিছুদিন পরেই বাবা আর একটা বিয়ে করে দেনমোহর হিসেবে হয়তো অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছিল, যা আমার জন্য ভালোবাসা হিসেবে উপহার ছিল। কি মনে করছেন ভালোবাসা ছিল আমার জন্য? না, ছিল না। ছিল শুধু কষ্ট। একদিন আমার খুব জ্বর এসেছিল, কিন্তু খেতে ইচ্ছে করছিল না। এমনকি বিছানা থেকে উঠতেও কষ্ট হচ্ছিল আমার এমনিতেই। সবার সাথে খাওয়ার নসিব হতো না। এমনকি সবার খাবার সাথে আমার খাবারও মিলছিল না। আমার নিত্যদিনের খাবারের রুটিন ছিল, সকালে সবার শেষে একটা পোড়া রুটি, সাথে কাঁচা মরিচ ভর্তা। দুপুরে সবার শেষে আধা প্লেট বাসি ভাত, সাথে মরিচ আর লবণ। রাতে ও সকালে একই সিস্টেমের খাবার দিত। আমি চোখ বুজে খেয়ে নিতাম। কি করতাম, নিত্যদিনের কাজ তাই অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিছানা থেকে ধীরে ধীরে উঠে খাবার ঘরে এলাম। জানি না কপালে কি আছে। খাবার ঘরে এসেই দেখি সবাই খাচ্ছে। তাই মাকে বললাম, মা, আজকে না ওইগুলো খাইতে ইচ্ছে করছে। খুব জ্বর, তাই খেতে ইচ্ছে করছে না ওগুলো। তোমরা খাওয়ার পরে যে খাবারগুলো থাকে সেগুলো একটু দিও আমায়। আমি জ্বরে কাঁপতে কাঁপতে বললাম কথাগুলো। কি রে ফতিনের পোলা, তোর এত সাহস আমাদের খাওয়ার সময় ডিস্টার্ব করে খাওয়ার চাচ্ছিস? মা আমার চুলের মুঠি ধরে বলল, আর সবাই ক্ষেপে আছে আমার উপরে, ছোট্ট বোনটা ছাড়া। মা, তোমার পায়ে পড়ি, কিছু খাইতে দাও। আমি মার পা জড়িয়ে ধরে বললাম। কি, তুই এখান থেকে না গিয়ে আবার কথা বলতেছস? আজকে তোর খাওয়ার বন্ধ। কি গো, এই হারামজাদারে একটু পোলাও মাংস খাইতে দাও। আমি খুব খুশি হয়ে মাকে জড়িয়ে ধরলাম। আর এটাই হয়তো আমার অনেক বড় ভুল ছিল। তুই তোর নোংরা হাতে আমায় ধরছিস? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। মা লাথি দিয়ে উপরের কথাগুলো কড়া গলায় বলে, আর ঠিক তখনই আমার মনেতে যে খুশি ছিল তা যেন কালো মেঘের আধারে ঢেকে গেল। এক নিমেষেই কপালে নেমে এলো অন্ধকার। শুরু হলো আব্বুর আদর করে পোলাও খাওয়ানো। মানে আমাকে টেনে আমার ঘরে এনে খাটের পায়ার সাথে বেঁধে প্যান্টের বেল্ট দিয়ে মারা শুরু করলো। প্রথমে একটা বাড়ি দিছে, তখন একটা চিৎকার দিছি। মনে হয় 10 গ্রামের মানুষ জেনে যাইতো। কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমার মুখ টেপ দিয়ে আটকে রেখেছিল। আমি শুধু চোখের জল ফেলছি। মা দেখে অনেক খুশি, মনে হয় টিভি সিরিয়ালে অ্যাওয়ার্ড পাওয়ার থেকেও বেশি খুশি। ছোট বোন রিয়া কান্না করছে। মারতে মারতে একসময় অজ্ঞান হয়ে পড়ি। পরে কিছু মনে নেই। এই অবস্থাতেই উপরের কথাগুলো বলছিলাম। এখন পরিচয় পর্বটা সেরে করেই ফেলি। অনেক তো বকবক করলাম। আমার পরিবারে আছে আব্বু, সৎ মা, কিন্তু আমি আপন মাই মনে করি। তাই হয়তো বেশি কষ্ট পাই। বড় ভাই হৃদয়, আর আমি এক হতভাগা রাসেল। ছোট বোন রিয়া, এটাই পরিচয়। আপনি আবার মনে করতেছেন বড় ভাই আসলো কি করে, তাই তো? তাহলে শোনেন, এই সৎ ভাই ছিল বড় ভাই, আর আমি একই ক্লাসে পড়ি। ভাইয়ের মেয়েটা খুব ভালো না, আমার সাথে পেরে ওঠে না। এই জন্যই মা আমাকে আরও দেখতে পারে না। এইচএসসি পরীক্ষা দিছি, কিছুদিন পরে রেজাল্ট হবে। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম ছোট বোন রিয়া আমার মাথায় হাত বোলাচ্ছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। আমি তখন ওকে খুব শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। তুই আমার জন্য কান্না করছিস কেন? আর তুই কেন এইখানে এসেছিস? যদি মা বাবা দেখে ফেলে, তাহলে তোকে অনেক বকা দেবে আর আমাকেও মায়ের দেবে। ভাইয়া, তোমার খুব কষ্ট হয় তাই না? এই দেখো, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এ কি, তুই আমার জন্য এই খাবার কি করে আনলে? নিশ্চয়ই তুই না খেয়ে আমার জন্য আনছস। আমি তোমার জন্য আমার ভাগের খাবার লুকিয়ে নিয়ে এসেছি। আমি তোমাকে খাইয়ে দিই ভাইয়া। কি, তুই এখনো না খেয়ে আসুস? এমনটা কেন করস? হুম? বারে, তুমি আজ 2 দিন ধরে না খেয়ে আছো, আর আমি তো মাত্র সকালে খাইনি শুধু। রিয়া চোখ মুছতে মুছতে বলল, এই জন্য তো তুই আমার খুব আদরের বাবুই পাখি। আমি রিয়াকে বুকে জড়িয়ে নিলাম আর বললাম কথাটা। হয়েছে, এখন আমি খাইয়ে দিই কেমন? ও, তোকেও আমি খাইয়ে দেবো, কি মজা। আমি একটু কষ্টের মধ্যেই হাসি দিয়ে বললাম। হয়েছে, এবার তো হাঁ করো, আমি তোমাকে খাইয়ে দিই। আম্মু যখন তখন আসতে পারে।
আমার মুখে যখনই খাবারটা দিতে যাবে ঠিক তখনই মা এসে চিলের মতো সো মেরে খাবারটা ফেলে দিল আর রিয়ার হাত থেকে খাবার প্লেট নিয়ে নিল। আব্বু এসেই রিয়াকে একটা চট দিয়ে বাইরে নিয়ে গেল। তখন বোনটা খুব কান্না করছিল অনেক, যেটা দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। কি রে সতীনের পোলা, বাড়ির কাজ কি তোর মা এসে করিয়া দিয়ে যাবে নাকি? নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। কি করব বলুন, কান্না করতে করতে চোখের যেন পানিও শেষ হয়ে গেছে। খুব ভালো মন্দ খাওয়া হয়েছে তাই না? তোর খাওয়া আমি ছুটাচ্ছি। আমি শুধু কান্না করতেছি, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তুই আমার মেয়েকে চুরি করা শিখাতেছস, তোরে তো আজ মেরে ফেলবো। আমি শুধু চোখের জল ফেলছি, সবকিছু শুনতেছি। আপনারা হয়তো মনে করছেন তারা প্রশ্ন করছে, আমি উত্তর দেই না কেন? আসলে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমার মুখে টেপ লাগিয়ে দিয়েছে যেন চিৎকার করতে না পারি। তুই হবি একটা চোর, কাল থেকে চুরি করতে যাস। আর শোন, হৃদয় আর রিয়া হবে অনেক বড় ডাক্তার। মার কথা শুনে কষ্টের যেন আর কোনো কমতি রইল না। আমি উঠে অনেক কষ্ট করে বাড়ির কাজগুলো করলাম। এর মধ্যে রিয়াকে আমার রুমে আসতে দিল না। অত্যাচার অবহেলা সহ্য করতে করতে কেটে গেল অনেক দিন। আজ আমার রেজাল্ট দেবে, সকলেই দোয়া করেন আমার জন্য। রিয়া আর আপনারা ছাড়া তো আমার জন্য দোয়া করার মতো কেউ নাই। কিন্তু টেনশন হচ্ছে রেজাল্ট শুনবো কী করে, কারণ আজকে আমি বাইরে বা স্কুলে কোথাও যেতে পারবো না, কারণ হৃদয় ভাইয়া গোল্ডেন A+ পাইবো। তার জন্য বাসায় পার্টির আয়োজন করা হয়েছে। আমায় অনেক কাজ করতে হবে। কথা বলতে বলতে বিকেল হয়ে আসলো। আমি আব্বুকে গিয়ে বললাম, আমার রেজাল্টটা কি একটু দেখে আসবেন? চুপ কর, আমি মরি আমার জ্বালাই, আর আইসে রেজাল্ট দেখতে বলার জন্য। আমি কিছুই বলি না, কারণ বললেই মারতে একটুও সময় নেবে না। পরে শুনলাম হৃদয় ভাইয়া নাকি রেজাল্ট অনেকটাই খারাপ করছে। কি করছে সেটা কিন্তু বলবো না আপনাদের, বললে আব্বু আম্মু শরম পাইব। আমি রাতে খাবার আনতে গেছি, তখন দেখলাম কাজের লোক করিম চাচা এসে কি যেন বলবে মনে হচ্ছে। বড় সাহেব, রাসেলকে একটা খবর দিতে চাই, যদি আপনি অনুমতি দিতেন তো। করিম চাচা কাজের লোক, আমি কাকা বলে ডাকি। নিশ্চয়ই এই সতীনের পোলা ফেল করছে, এটা বলবি? পাস? আর এই ছোট লোক? এর দ্বারা এটা কখনোই সম্ভব না। কেননা পেঁপে কাঠ দিয়ে যেমন ফার্নিচার হয় না, তেমনি ওকে দিয়ে লেখাপড়াও হবে না। না বাবা, ঠিক আমি এটা বলতে চাইনি, অন্য একটা কথা বলতে চাই। ওই তুই তাড়াতাড়ি বলে বিদায় হো এখান থেকে। বাবা রাসেল, তুমি নাকি পরীক্ষায় আমাদের জেলার মধ্যে প্রথম হয়েছো। আমাকে তো স্যার চেনে, তাই বাজার থেকে আসার সময় স্যার কইল গোল্ডেন A+ পাইছো। আমি তো সেই খুশি, কিন্তু সবাই কেমন জানি করছে। আমি ভালো রেজাল্ট করছি ভাবতে পারছে না। সবাই ভালো রেজাল্ট করলে মিষ্টি খাওয়ায়, আর আমার কপালে আজকে খাবারও জুটলো না। রুমে এসে খুব কান্না করলাম। মা, দেখছো তোমার এই অভাগা আজ জেলার ভেতরে প্রথম হয়েছে, কিন্তু কেউ খুশি না। মা, তুমি দোয়া করো আমি যেন অনেক বড় হতে পারি এইদিকে। তুমি আর ওর পড়ার খরচ দিতে পারবা না। সতীনের ছেলের সাহস কত বড়, আমার ছেলের থেকে বেশি ভালো রেজাল্ট করে। ঠিক আছে, ওর পড়ালেখা এখন থেকে বন্ধ। ও কাজ করে খেতে পারলে খাবে, না পারলে নাই। এই তো আমার লক্ষ্মী স্বামী, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। এইভাবে কেটে গেল অনেকগুলো দিন। ভর্তির সময় হয়ে আসলো, রাতে খাবারের জন্য গেলাম। হৃদয়, কাল তুই ওই কলেজে ভর্তি হয়ে আসিস, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আচ্ছা আব্বু, ঠিক আছে। আব্বু, আমার জন্য তো কোনো আবেদন করো নাই, তাহলে আমি কোন কলেজে ভর্তি হবো? তোর আর পড়তে হবে না, তোর খরচ আমি দিতে পারবো না। তুই বাড়ির সব কাজ করবি, আর হৃদয় ডাক্তার হলে তোকে না হয় ওর কম্পাউন্ডার বানিয়ে নেবে। আমি কি তোমার সন্তান না? আমার জন্য কি তোমার কোনো দায়িত্ব নাই বলো? না, নাই। আব্বু, আমি পড়তে চাই, আমি সব কাজ করব, তাও একটা কলেজে ভর্তি করে দাও, আর আমার বৃত্তির টাকা দিয়েই পড়ার খরচ চলবে। আচ্ছা ঠিক আছে, যা দেখছি কি করা যায়। তবে বাড়ির কাজ না করে কিন্তু হবে না। না, আমি বাড়ির সব কাজ করেই পড়ালেখা করব। সতীনের পোলা বুঝবা মজা পড়ে। তোর পড়ার স্বাদ আমি কিভাবে বের করি, শুধু অপেক্ষা কর সুন্দর একটা সময়ের জন্য। এইভাবে কষ্টের মধ্যে দিয়েই কেটে গেল কিছুদিন। বাবা আমাকে একটা কলেজে ভর্তি করাই দিয়েছে, আর অনেক কষ্টের মাঝে দিয়েই অতিবাহিত করলাম কলেজের প্রথম বর্ষ। একদিন সকালে যা হলো আমার সাথে তা কোনো দিন কল্পনাও করিনি, কেননা সেটা দেখেই আমার তো হাত পা কাঁপতে শুরু করলো। কি হয়েছিল চলেন শুনে আসি। সকালে বাড়ির সকল কাজ করে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যখন রুম থেকে বাইরে আসি, ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিল আমার গালে হৃদয় ভাইয়া। ভাইয়া,
তুমি এরকম নিষ্ঠুরভাবে আমার ছোট ভাইয়াকে মারলে কেন? তুই চুপ থাক। আজকে আমার কয়েকজন বন্ধু আসবে বাড়িতে, তুই কাজ না করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ভাইয়া আজকে না আমার খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, তাই যাচ্ছি। আর আমি তো জানি না বাড়িতে তোমার বন্ধুরা আসবে। হয়েছে, নাকা কান্না বাদ দিয়ে কাজে লেগে পড়, না হলে এই ভিটামিন আরও পাবি তুই। ভাইয়া প্লিজ আজকে কলেজে যাই, একটু পরেই চলে আসবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কোথা থেকে মা এসে ঠাস ঠাস করে দিল বসিয়ে আমার এই নরম শরীর শক্ত গালে। তোর এত বড় সাহস, আমার ছেলের মুখে মুখে কথা বলিস? এই বাড়িতে থাকতে হলে আমাদের কথাই চলতে হবে। আরও মারো, মারতে মারতে আমাকে মেরে ফেলো। আমারও তো ইচ্ছে হয় হৃদয় ভাইয়া আর রিয়ার মতো তোমার আর বাবার ভালোবাসা পেতে। আমি মার হাত ধরে কান্না করে বললাম, রিয়ার বাবা, দেখছো সতীনের পোলা আমার ছেলে মেয়ের দিকে কিভাবে কুনজর দিচ্ছে? কেন শুধু আমার সাথে এরকম করো? আমি কি তোমার সন্তান না? আমার প্রতি তোমার কি কোনো দায়িত্ব নাই? আমারও তো ইচ্ছে হয় আব্বু তোমার আদর পেতে, আম্মুর কোলে মাথা রেখে ঘুমাতে, মায়ের মমতাময়ী ভালোবাসায় গ্যাস সুন্দর হাতে খানা খেতে। আমি আব্বুকে বললাম, হারামজাদা, তুই আমাদের মুখে মুখে কথা বলিস? খুব শখ না তোর আদর পাওয়ার? দাঁড়া দিচ্ছি, তোকে মন ভরে আদর দিচ্ছি। ঠাস ঠাস করে বাজিয়ে দিল কানের নিচে। ওই দিন আর কলেজে যাওয়া হলো না। সারাদিন না খেয়ে কাজ করলাম। মা আমার সব কাজ করা শেষ, আমি গোসল করতে গেলাম। আমি মাকে বললাম কথাটা। না, তুই হৃদয়ের বন্ধু আসলে সব খাবার সার্ভ করবি, তারপরেই গোসল করবি, তার আগে না। মা আমি তো সেই কালকে রাতে খাইছি, তাইলে এখন কিছু খাইতে দাও। ক্ষুধার জ্বালায় যে আমি আর চলতে পারছি না। না, এখন তুই কিচ্ছুই খাইতে পারবি না, কেননা তোর খাবার এখনো নেই। সবাই খেয়ে যে এঁঠো করবে সেগুলোই তুই খাবি। তাও আজকে ভালো মন্দ খেতে দিব তোকে। আচ্ছা ঠিক আছে, মুখটা মলিন করে বললাম। সবাই চলে আসলো। কেমন আছিস তোরা সবাই? ভালো আছি, সবাই একসাথে বললো। আর ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল, ওই রাসেল, সবাইকে খাইয়ে দিতে হবে, তুই সব পরিবেশন কর। আচ্ছা আমি এখনই সব করে দিচ্ছি। এই করিম চাচা তুমি সব রেডি করো। আচ্ছা বাবা, তুমি আসো, আমি সব করছি। এদিকে ভাইয়া তার বন্ধু বান্ধবীদের বাবা মায়ের সাথে পরিচয় করে দিচ্ছে। মা, বাবা, এরা হচ্ছে আমার বন্ধু বান্ধবী। হালিম, শিখা, প্রভা, তুষার, রিফাত, মেধা, নিলয়। আর তোরা শোন, এনারা হচ্ছে আমার বাবা মা। হ্যালো আন্টি, আঙ্কেল কেমন আছেন? আমরা ভালোই আছি, তোমরা সবাই কেমন আছো? আর আসতে কোনো প্রবলেম হয়নি তো? ভালো আছি, আর কোনো সমস্যা হয়নি। তখনই আমি তাদের সামনে আসি, আর আমাকে দেখেই ভাইয়ার এক বন্ধু বলে, এই হৃদয়, এরা দুজনে কারা? এদের সাথে তো কোনো পরিচয় করিয়ে দিলি না। ও হ্যাঁ, এটা তো আমার মনেই নেই। আচ্ছা শোন, এ হচ্ছে রাসেল, আমার বাড়ির কাছের লোক। আর ও আমার একমাত্র আদরের বোন রিয়া। ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল। আমি ভাইয়ের বলা কথাটা শুনেই কান্নার ধরে রাখতে পারছিলাম না। কিভাবে নিজের ভাইকে কাজের লোক বলল? আরে, ওর তো বাবা মা নাই, এতিম, তাই আমার আব্বু আম্মু ওকে এই বাড়িতে কাজে রেখেছে। বাবা মা কোনো রিয়াক্ট করলো না। আমি সেখানে আর না থেকে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছিল আমার। এদিকে খাওয়ার সময় ওরা বলতেছে, এই খাবারগুলো কিন্তু হেভি টেস্ট। কে রান্না করেছে? নাকি হোটেল থেকে নিয়ে আইসোস? আরে আরে কি যে বলোস না দোস্ত, কাজের লোক আছে, ওই রাসেল রান্না করছে। রিয়া কিছু বলছে না, ওর চোখের কোণে জল জমে আছে। কেননা ও জানে এখন কিছু বললেই পরে আমায় অনেক মারবে। ওহ, আমাদের বাড়ির অনুষ্ঠান হলে ওকে ভাড়া করে নিয়ে যাব। ওদের কথার মাঝে হঠাৎ ঠাস ঠাস করে কয়েকটা চর পড়লো। কি মনে করছেন আমার এই গালটা থাকতে আর কাল গালে পড়বে? আরে এগুলো আমার গালেই পড়লো। ইডিয়েট, ঠিকমতো কাজও করতে পারে না, আইসে কাজ করতে। জানিস এই ড্রেসটার দাম কত? আমি এখন কি আর বলবো, নিজের বাড়িতে এইসব শুনতে হয়। সবাই রাগ দেখিয়ে চলে গেল। আসলে সবার পেট ভরে গেছে, তাই এমনিতেই চলে যাবে। কিন্তু আমার কপালে তো মাইল লেখা আছে, তাই এই সিনক্রেট করেই চলে গেল। মা দেখেছো, আজকে আমি ওর কারণে বন্ধুদের কাছে কতটা অপমানিত হলাম। যার মান সম্মান নাই নিজের ভাইকে কাজের লোক বানায়, মা বাবা থাকতে এতিম বানিয়ে দেয়। তাই আর আবার মান সম্মান কোথা থেকে আসলো? বলার সাথে সাথেই মা এসে আমার গালে থাপ্পড় লাগিয়ে দেয়। তোর এত বড় সাহস, আমার ছেলেকে সম্মানহীন বলস? ছোট লোকের বাচ্চা, ওর সম্মান ঠিকই আছে, তোর কোনো সম্মান নেই। কোনো কিছুই আর বললাম না।
জানি বললেই কষ্ট আমারই হবে। এই কথা বলতেও অনেক কষ্ট হচ্ছে, কেননা এতগুলো চর হজম করা কি কম কথা নাকি? ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। সেই কাল রাতে খাইছি, আমাকে কিছু খাইতে দাও। এই নে ধর, আর গিলার মধ্যে ভর। একটুও শান্তি দিস না, সারাক্ষণ শুধু খাই আর খাই। এইগুলো তো পচা ভাত, কত ভালো খাবার পড়ে আছে, ওইগুলো একটু দাও না মা। কতদিন হলো ভালো কিছু খায় না। যা, বাবা এই কথাটা বলার সাথে সাথেই সব খাবার নিয়ে গেল, মানে কিছুই আর জুটলো না এই অভাগার কপালে। না খেয়ে ঘুমিয়ে পড়মু এমন সময়। ভাইয়া দরজা খোলো। তুই এত রাতে এখানে? মা জানতে পারলে কি হবে বুঝতে পারছিস? কিছু হবে না, এই নাও হা করো, আমার লক্ষ্মী ভাইয়া। রিয়া আমার মুখে খাবার তোলে, আমিও রিয়াকে খাইয়ে দিলাম। দুই ভাই বোন খুব ভালোবাসার সাথেই পেট পুড়ে খেলাম। কত বছর পর এমন খাবার খেলাম তা মনেই নেই। এদিকে বাবা আমার রুমের পাশে দাঁড়িয়ে লুকিয়ে আমাদের ভাই বোনের ভালোবাসা দেখছিল, আর মনে মনে বলছিল, আমারও তোকে বুকে ধরে কান্না করতে ইচ্ছা করে, কিন্তু পারি না রে একটা কারণে। আমি যে বাধা পড়ে আছি, আমায় ক্ষমা করে দিস বাবা। কি কারণ সেটা পরে জানতে পারবেন। তারপর রিয়া চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। আমি এখন ঘুমাইছি, তাই আর কিছু কমো না। ঘুম থেকে উঠে বাকি গল্প না হয় বলবো। এখন ঘুম ভাঙার জন্য অপেক্ষা করেন। সকালে ঘুম ভেঙে গেল আজানের মিষ্টি ধ্বনিতে। তখন উঠে নামাজ পড়ে নিলাম। পরে একটু হেঁটে এসে বাসার কাজগুলো করে ফেললাম। এভাবেই কাজ, অত্যাচার, অবহেলা ইত্যাদির মধ্যে দিয়েই আমার দিনগুলো অতিবাহিত হচ্ছে। দেখতে দেখতে আমার এইচএসসি পরীক্ষা শেষ হয়ে যায়। হৃদয়, কাল থেকে তুই মেডিকেলে ভর্তির জন্য কোচিংয়ে করতে যাবি। ঠিক আছে আমার মিষ্টি মামুনি, আমি যাব। তোমার কথাকে আমি ফেলতে পারি বলো? আর রিয়ার আব্বু, শোনো, এই সতীনের ছেলেকে পড়ার জন্য আর 1 টাকাও দিতে পারবো না। তুমি কেন ওকে এত অবহেলা করো? ও তো বাড়ির সব কাজ করে, কত কষ্ট করে নিজের টাকা দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। কি ব্যাপার, আজকে তুমি ওর হয়ে এত নীতি কথা বলছো যে? কত আর চুপ করে থাকবো বল? মাহারা ছেলেটাকে কি আর কম নির্যাতন করা হয়েছে বলে তুমি মনে করো? তোমার দেখছি মুখে কথা ফুটেছে। তোমার কি সেটা কথা মনে আছে, নাকি সব ভুলে গেছো? সবই মনে আছে আমার, আমি কিছুই ভুলিনি। এই সবই অবিচার। তুমি ওর সাথে অন্যায় করেছ। এক হাত দিয়েই যাকে কত আদর করতাম, আর এক হাত দিয়েই তাকে মায়ের দিই। ওকে শোনো, একদম নেকা কান্না করবে না বলে দিলাম। ছেলের জন্য দরদ একেবারে উতলায় উঠছে। একদিন তুমি সব কিছু বুঝতে পারবে। এই ভুলের মাসুল দিতে হবে সেদিন, যেদিন কিছুই করা থাকবে না, আফসোস করা ছাড়া। মা আর কোনো কথা না বলেই হন হন করে চলে গেল, আর বাবা সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। এভাবেই কেটে যায় কয়েকদিন। একদিন রাতে এই হৃদয়, বলতো কি করে এই সতীনের পোলাকে বাড়ির থেকে বের করা যায়? তোর বাবাও তো আগের মতন কথা শুনে না, আর বিশেষ করে কোনো কারণ ছাড়া বের করাও সম্ভব না। মা, ওকে বের করতে হলে আগে আব্বুকে কাজের জন্য কোথাও পাঠিয়ে দাও, তাহলে যেটাই করবে সেটা করা সম্ভব। তুই একদম ঠিক কথাই বলছিস, কিন্তু না পাঠিয়েও আমরা ওকে বের করতে পারি, যদি আমার বুদ্ধিটা কাজ করে। কি করে সেটা আগে বলো, না শুনলে তো আর বুঝতে পারবো না। শোন তাহলে। কানে কানে বলল, এইটা আপনাদের শোনা যাবে না, বুদ্ধিটা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। তুমি একটা জিনিয়াস মা, তোমার মতো মা প্রতিটা ঘরে থাকলে এই ঘর থেকে দুঃখ কোনো দিন যাবে না। কি বললি তুই? আচ্ছা যাই হোক, তাহলে কাজটা করে ফেলা যাক। হুম, তুমি যখন বলেছো তখন কাজ তো করতেই হবে, তাই না? পরের দিন সকালবেলা পুরো বাড়ি চিল্লিয়ে মাথায় তুলে মা বলছে, ওগো শুনছো, আমার এত দামি নেকলেসটা কোথাও পাচ্ছি না। একটু ভালো করে খুঁজে দেখো, তাহলে পেয়ে যাবে। ভালো করেই তো দেখলাম গো, আমি সব জায়গায় খুঁজে দেখছি, কিন্তু আমার হারটা কোথাও পাইনি গো। আব্বু, আমাদের বাড়িতে তো আর বাইরের কেউ চুরি করেনি, নিশ্চয়ই ঘরের কেউ চুরি করেছে। সেটাও ঠিক। আসলেই তো, ঘরের খবর কি আর বাইরের লোকে জানে নাকি? তাহলে এখন কি করা যায়? কি করা যায় মানে? সবাইকে তালাশি করো, তাহলে দেখবে আমার নেকলেস সুর সুর করে বেরিয়ে আসবে। তারপর একে একে সবার রুম, এমনকি তাদেরও সার্চ করা হলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। দেখে আব্বু বলে ওঠে, কোথাও তো পেলাম না, এখন কি করা যায়? আব্বু,
রাসেলকে তো চুরি করতে বলেছিলাম, তাই হয়তো ওই চুরি করেছে। তারপরে ওকে কিন্তু সার্চ করা হয়নি। ঠিক কথা। হৃদয় তো মিথ্যা বলেনি। কি আবল তোর বলছো এগুলা? ও কেন চুরি করতে যাবে? আব্বু, এত কথা বলার কি দরকার? ওর রুম সার্চ করলেই বুঝতে পারা যাবে কোনটা চাল আর কোনটা পানি। তোমরা কী সব বলছো? আমি চুরি করি নাই। আমার এইসব দিয়ে কি হবে? সর তুই এখান থেকে, আগে ভালো করে তল্লাশি করতে দে। তারপর আমাকে সার্চ করলো, কিছুই পেলো না। রুম চেক করলো, কিন্তু কিছুই পেলো না। বলেছিলাম না ও কেন চুরি করবে। এখন বিশ্বাস হলো তো তোমাদের? এই দেখো আব্বু, পাওয়া গেছে। তাই তো বলি, এটা যাবে কোথায়? হঠাৎ আমার বিছানার নিচ থেকে বের হলো, যেটা আমি বিশ্বাস করতেই পারছি না। কি এবার বিশ্বাস হলো তো যে তুমি একটা চোরকে ভাত দিয়ে পালতেছিলা? না, আমার ভাইয়া এটা কিছুতেই করতে পারে না। তুই চুপ থাক। আইসে ভাইয়া ভাইয়া বলনেওয়ালা। বাবা এসেই আমার গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় লাগিয়ে বলতে থাকে, তুই এমন একটা জঘন্য কাজ করবি সেটা আমি কখনো ভাবিনি। তুমি বিশ্বাস করো, আমি এই কাজ করি নাই। এটা কি করে আসলো আমি জানি না। আমি আব্বুর পা ধরে বললাম। আব্বু আমাকে মারতে থাকে। এভাবে মারলে হবে না বাবা, ওই তো একটা চোর। তাই চোর কিভাবে মারতে হয় আমি ভালো করেই জানি। ভাইয়া বলতে বলতে প্যান্ট থেকে বেল্ট খুলে মায়ের শুরু করলো। মারার সময় আমি চিৎকার করি, তাই আমার মুখ কাপড় দিয়ে বেরিয়ে দেয়। এদিকে রিয়া খুব কান্না করতেছে, বাবার চোখেও পানি দেখা যাচ্ছে। মারতে মারতে আমি অজ্ঞান হয়ে পড়ি, তখন মারা বাদ দেয়। তারপর কি হয়েছে আমার মনে নেই। রাত 3টার সময় যখন জ্ঞান ফিরলো, তখন মনে মনে স্থির করলাম এই বাড়িতে আর থাকবো না, যেখানে ছোট বোন ছাড়া কেউ দেখতে পারে না, মায়ের ছাড়া কপালে কিছুই জোটে না, নিজের জন্মদাতা পিতাও চোর বলে অপবাদ দেয়, সেখানে আর কিছুতেই থাকবো না। আব্বু, ভাইয়া, মা, 3জনের জন্য 3টা চিঠি লিখে টেবিলের উপরে রেখে দিলাম। আমার তো কিছুই নেই, তাই পুরাতন কিছু কাপড় চোপড় আর অনেক কষ্টে কিছু টাকা জমিয়েছিলাম, তাই নিয়ে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। পথ দিয়ে হাঁটতেছি, আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার সব কথাগুলো চিন্তা করতেছি। কি করে পারলো সবাই আমার সাথে এমন করতে? আমাকে এমনি বললেই বাড়ি থেকে চলে যেতাম, চোরের অপবাদ দেওয়ার কি দরকার ছিল? মনে মনে ভাবছি আর কান্না করতেছি। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। পকেটে তো বেশি টাকা নেই, তাই ছাদে উঠে পড়লাম। বাস চলছে তার আপন গতিতে, আর আমি হারিয়ে ফেলছি আমার এই শহর এর মায়ার জড়ানো সব স্মৃতি। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা খেয়ালই নেই। হঠাৎ হেল্পার মামার ডাকে ঘুম ভেঙে গেল। তার থেকে শুনতে পারলাম এটি যানজট আর ব্যস্ততায় ভরা শহর ঢাকা। নেমে হাঁটতে শুরু করলাম। কোথায় যাব, কি করব, কিছুই মাথায় আসছে না। হঠাৎ সামনে তাকাতেই চোখে পড়লো ইয়া বড় একটা সাইনবোর্ড। তাতে সুন্দর করে লেখা আছে এখানে লোক নেওয়া হবে, যারা চাকরি করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন। কিন্তু আমার না কপালটাই খারাপ, যার পিতা মাতা সাথে না দেয়, তাহলে কপাল কি করে সাথ দেবে? তাও আবার অপরিচিত এই ব্যস্ত শহরে। জ্ঞানী লোকেরা ঠিকই বলেছেন, অবাগা যেদিকেই তাকায় সেদিকেই ফুরিয়ে যায়। আমার বেলাও তার ব্যতিক্রম হলো না। তাহলে চলেন শুনে আসি কি হয়েছিল। আমি সাইনবোর্ডটা দেখার পরে সেখানে গেলাম, কিন্তু আমি তো কিছুই জানি না, কাকে জিজ্ঞেস করব। এই তো পাইছি, দারোয়ানকেই বলে দেখি যদি কিছু পাই। এই যে দারোয়ান ভাই, সাইনবোর্ডে দেখলাম এখানে নাকি লোক নেবে। ওইখানে কি শুধু লোক নিবে দেখছেন? কয় তারিখ পর্যন্ত নিবে সেটা দেখেন নাই? যত সব ঝামেলা, কোথা থেকে যে সব পাগল ছাগল লোক আসে বুঝি না। যান এখান থেকে। আজব, ঢাকা শহরের সব চরিত্রের লোকজন, তাদের বোঝা বড়ই দায়। একটা কথা জিজ্ঞেস করতেই পুরো মহাভারত শুনিয়ে দিল। কি করব, চলে আসলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, ক্ষুধাও লেগেছে, কিন্তু কি করব বলুন? পকেটে একটা টাকাও নাই। অনেক জায়গায় কাজ খুঁজলাম, পেলাম না। কথায় আছে না, আল্লাহ যাকে দেয় সব ঝেড়েই দেয়। কথাটা কিন্তু সত্যি। আমার জন্য সেটা কষ্ট হয়ে এসেছে। কি আর করা, রাত অনেক হয়েছে, ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছি না। এই যে দাদা, একটা রুটি দেন না, খুব ক্ষুধা পেয়েছে। যত সব ভিক্ষুক কি সব আমার কপালেই আছে নাকি? যা এখান থেকে। দিতে পারবো না, শালা ভিক্ষুকের বাচ্চা। দেখুন আমি অনেক ক্ষুধার্ত, তাই একটু খাবার দিন, কাজ খুঁজেও পাচ্ছি না। গেলি নাকি? দোকান থেকে বাইরে আসমু। কি আর করার, পেটের ক্ষুধা নিবারণের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতলাম, কোনো কাজ না পেয়ে। কিন্তু জানেন কি, কেউ খেতে না দিলেও সেই ইয়া বড় একটা উপাধি দিল, ভিক্ষুক। যেখানে সবচেয়ে নিম্নমানের কাজ হলো চেয়ে খাওয়া। কেউ খারাপ কথা বলবেন না, এটা গল্প, বাস্তব না। চলতে চলতে সামনে একটা ওটার ট্যাঙ্ক পেলাম, সেখানে হাত মুখ ধুয়ে ভাতের পরিবর্তে পানি দিয়েই ডিনার করলাম। একটা গাছের নিচে কাটিয়ে দিলাম রাতটা। সকালে
আজানের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে নামাজ পড়ে এসে রাস্তা দিয়ে আবার অজানা গন্তব্যের দিকে চলতে লাগলাম। এখনো তেমন লোকজন দেখা যাচ্ছে না। দেখতে দেখতে লোকজনের ভিড় শুরু হয়ে গেল। এদিকে আমার ক্ষুধাও বেড়ে গেল। আজ 2 দিন যাবৎ কিছু খাই না। হঠাৎ কারো কথা শুনতে পেলাম। এখন এই কারেন্টের আবার কি হলো? এখন ইলেকট্রিশিয়ান পাবো কোথায়? এমন সময় এমন একটা হয় বুঝি না। আমি তার কাছে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম চাচা, কি হয়েছে, এমন চিৎকার করছেন কেন? আর বলো না বাবা, বাড়িতে কারেন্টের কি যেন হয়েছে। এত সকাল ইলেকট্রিশিয়ান পাবো কোথায়, তার জন্য এমন। আচ্ছা চাচা, আমি যদি আপনার সমস্যা ঠিক করে দেই তাহলে কি কোনো সমস্যা আছে আপনার? তুমি কি এই কাজ পারো? যদি পারো চলো, এই টাকাগুলো তোমাকে দিমনে। এমনিতেই কারেন্ট জিনিসটা কাউকে মানে না। কিন্তু চাচা, আমার কাছে তো কোনো যন্ত্রপাতি নেই, তাহলে আমি কাজ করব কিভাবে? কোনো ব্যাপার না, আমার বাড়িতে আছে, সেগুলো দিয়েই হয়ে যাবে। কারণ আমি কিছু কিছু জিনিস কিনে রেখেছি, যেন দরকার হলে অন্য কারোর কাছে দৌড়াতে না হয়। তারপর চাচার সাথে তার বাড়িতে এলাম। চাচা আমাকে সবকিছু যন্ত্রপাতি দিল। আমি লাইন চেক করে দেখলাম তেমন কোনো প্রবলেম না, আবার অনেক বড় প্রবলেম। যারা জানে তাদের কাছে না, কিন্তু যারা জানে না তাদের কাছে। নেগেটিভ পজিটিভ দুই তারাই কারেন্ট। তাহলে সমস্যা না বলেন? যেহেতু কারেন্টের কাজ খুব ভালোই পারি, তাই বেশি সময় নষ্ট হলো না। লাইন চেক দিয়েই বুঝে গেলাম কোথায় কি হয়েছে। দেখলাম মেন লাইনের ওইখানেই নেগেটিভ তার সংযোগ বিচ্ছিন্ন আছে। চুটকি মেরেই কাজ ঠিক করে দিলাম। বলে রাখা ভালো, দুই তারে তখনই কারেন্ট হয় যখন নেগেটিভ তারের সংযোগ বিচ্ছিন্ন থাকে, বা তারের ইনসুলেশন ভেতর থেকে কোনো কারণে একটু গোনা যদি বাইরে খোলা অবস্থায় থাকে। বললাম দেখে আপনারা আবার খারাপ মনে করেন না। আরে বাহ, তোমার হাতে তো জাদু আছে। কেউ এত সহজেই কাজ সেরে করতে পারে? না চাচা, এমন না। আসলে যারাই প্রকৃত ইলেকট্রিশিয়ান তাদের কোনো কাজ বুঝতে বেশি সময় লাগে না। আর এমন করে বলে লজ্জা দেবেন না। হুম, সেটা ঠিক বলছো। আসলে যেটাই যার কাজ, কেননা কামারের কাজ তো আর কুমারকে দিয়ে হবে না। আচ্ছা যাই হোক, এই নাও তোমার পাওনা টাকা। এত টাকা দিলেন এই সামান্য কাজের জন্য? তোমার পরিশ্রমের একটু দাম দিচ্ছি মাত্র। এটা কাজের জন্য কিছুই না। আর হ্যাঁ, এখন খেয়ে তারপর যাবা। না চাচা, টাকা দিলেন আবার খাইতে দেবেন, এটা কখনো হয়? মানুষ এমনিতেই ফ্রিতে কাজ করায়নি যে ভালোবাসে, এটা কিন্তু বাস্তব। তারপর চাচা চাচি জোড়াজুড়িতে 2 দিনের উপোস ভেঙে ফুরফুরা মন নিয়ে আবার চলে আসলাম। ঘুরে ঘুরে কোথাও কাজ পেলাম না। কিছু কিনে নিলাম রাতের খাওয়ার জন্য। রাতে খেয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে আসি। কিন্তু মাঝরাতে হঠাৎ কোথা থেকে যেন খুব জোরে চিল্লাচিল্লির শব্দ ভেসে আসছে আমার কানে, যার কারণে আমার এত কষ্টের ঘুমের 13টা বেজে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তখন মনে হলো আমি যেন একটু ভয় পেলাম, কারণ রাতে কোনো গাছের নিচে একা একা থাকলে নাকি ভূত মামা এসে মেরে ভাগনে বানিয়ে দেয়। কিন্তু আর একটা শব্দ এসে আমার ভয়ের মাঝে বাম হাত ঢুকিয়ে ভয়টা যেন আরো 1 কেজি বাড়িয়ে দিল। শব্দটা ছিল বাঁচাও বাঁচাও, কেউ আসো, এনিবডি হেল্প মি প্লিজ। কিন্তু আমি খুঁজতে থাকি, এটা ভেবে যে শালার ভূতও কি মানুষের কাছে সাহায্য চায় নাকি। দূর, কি সব ভাবছি। আগে এই শব্দের উৎপত্তি কোথা থেকে ভেসে আসছে সেটা খুঁজে দেখি। খুঁজতে খুঁজতে অবশেষে পেয়েই গেলাম। সামনে তাকাতে দেখি একটা মধ্যবয়স্ক লোককে 4-5 জন লোক আটকে ধরে রেখেছে। সেখান থেকে এই আওয়াজটা আসছে। কিন্তু আমি কি বা এই লোকটির জন্য করতে পারি? আমি তো অচেতার সহিত একটি ছেলে, তাই ভাবলাম একজন বিপদদারী লোককে রক্ষা করা আমার কর্তব্য। তামিল হিরো আল্লু অর্জুন স্যারের মতো আমিও লোকটার কাছে গেলাম, সে অ্যাকশন মোড নিয়ে। এই শালা, তুই কে রে? তোর কি জানের মায়া নাই? তুই এখানে মরতে আইছস? স্যার, আমি তো এইখান দিয়ে যাচ্ছিলাম, আপনাদের দেখে চলে এলাম। তা মামারা এই লোকটাকে কেন ধরে রেখেছেন? বাবা, তুমি আমাকে বাঁচাও, নইলে ওরা আমার 50 লাখ টাকা নিয়ে আমাকে মেরে ফেলবে। अरे सर, डरने की कोई बात नहीं है, मैं हूं ना आपका रक्षा करने के लिए। কিন্তু টাকার কথা শুনে তো অজ্ঞান হবার মতো অবস্থা। এত টাকা, বাবারে বাবা। না হেসে আর পারলাম না। তুই বাঁচে বেকে, তুই হামকো কমেডিয়ান সমঝা হ্যায় ক্যা? ওই তোরা মার এই শালারে। আমার মাঝে তখন মনে হলো বাহুবলী ছবির হিরো প্রভাস স্যারের শক্তি আইছে। প্রথম জনকে দিলাম এক লাথি, গিয়ে পড়লো অনেক দূরে। আরেকজনকে দিলাম একটা, মারার পরেও দেখি আর একটা আমার দিকে তেড়ে আসছে। এই যে পাঠক পাঠিকেরা, আপনারা মারার জন্য একটু হেল্প করেন, আমার তো হাত পা ব্যথা হয়ে গেছে। আমি তখন হিন্দি ছবির হিরো টাইগার শ্রফের মতো উড়ে এসে দিলাম একটা। সব কটায় উঠে সে কি দৌড়ে বাবা! তখন নিজেকে গরিবের নায়ক মান্না মনে হচ্ছিল, কি যে ভালো লাগছিল। তোমাকে ধন্যবাদ দিয়ে কিছুতেই ছোট করতে চাই না আমি।
তুমি কোথায় থাকো আর তোমার নাম কি? মারামারি করে একে তো অনেক ক্ষুধা লাগছে, তার উপর আপনি একসাথে যদি এত প্রশ্ন করেন উত্তর কি দেওয়া পসিবল হবে? আরে বাবা, তুমি তো সেই কথা বলতে পারো দেখছি। আচ্ছা, নাম কি অ্যাটলিস্ট সেটা তো বলবা নাকি? আমার নাম রাসেল। কেউ নেই আমার এই শহরে থাকার জন্য আইছি। কাজ খুঁজে না পেয়ে না খেয়ে এইখানে আমার দিন কাটছে। আরে বাহ, দুইটা প্রশ্ন একসাথে করার জন্য কত কথা শোনালে, আর এখন পুরো বায়োডাটা বলে ফেললে। হুম। क्या करूँ सर, मेरा आदत ही कुछ ऐसा। আমি আশরাফ চৌধুরী। আমার সাথে তুমি আমার বাড়িতে চলো, বাসায় যাইয়া সব শুনমুনে। হঠাৎ মনে হলো আমাদের ওইখানে একজনকে সাহায্য করার কথা বলে পাচার করে দিচ্ছিল। যদি আমাকে অমন করে, না আমি যাব না। আপনি আমাকে পাচার করে দিতে পারেন। বাবা, কি যে বলো না, এমন না, চলো আমার সাথে। এমনিতেই আজকাল বাংলাদেশের যে অবস্থা, কি করা যায় তারপর কি যেন ভেবে হ্যাঁ বলে দিলাম। তারপর তার সাথে ইয়া বড় একটা গাড়িতে করে রওনা হলাম স্যারের বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ আসার পর গাড়ি বাড়ির মধ্যে ঢুকে পড়লো। এই যে নাম, আমরা চলে এসেছি বাড়িতে। এটাই আমার বাড়ি। সামনে তাকাতেই আমি যেন অবাক হলাম। এত বড় বাড়ি, ভেতরে যাই তো আরো অবাক। আমি কোথায় এলাম? এত সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো। রাসেল, এখানে বস, আর তোমার সবকিছু আমাকে খুলে বলো তো। কি আর কমু বলেন। তবুও আমার কষ্টের কথা একটু আপনাদের বলি। তারপর শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বললাম। আমার সবকিছু শোনার পর দেখি সবার চোখেই পানি। কি ব্যাপার, আপনারা কান্না করতেছেন কেন? তোমার সব কিছু শুনে মনে হলো আমি হলে কবে উপরে চলে যেতাম। তুমি এত কষ্টের মাঝেও লেখাপড়া করেছো। রাসেল, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে আমার 2 ছেলে 1 মেয়ে, আর ও হচ্ছে জয়, আমার ছেলে। আর এইটা তোমার আম্মু। তারপর সবার সাথে কথা বলে ভালোই লাগলো। অবশেষে একটা নতুন পরিপূর্ণ পরিবার পেলাম। আজ আমি অনেক খুশি। কিন্তু কথায় আছে না, গরিবের কপালে কি আর সুখ থাকে? তাই এখন সেটাই দেখার পালা। আমি আরামে ঘুমিয়েছিলাম। ওই রাসেল, তাড়াতাড়ি উঠ, অনেক বেলা হয়ে গেছে। খেতে হবে না বুঝি? নাকি ক্ষুধা লাগে নাই তোর? আম্মু আর একটু ঘুমায় না। কতদিন হলো ইচ্ছা মতো ঘুমাতে পারে না। তুমি খুব খুব পচা। আমাকে একটুও ঘুম পাড়িয়ে দাও না, নিজের হাতে খাইয়ে দাও না। ঘুমের মাঝে আম্মুর হাত ধরে বললাম, বাবা, উঠো না, সবে নাস্তা করে চলে গেছে। এখন আমি আর তুই না খেয়ে আছি। ও আম্মু, তুমি আরো আগে ডেকে দেবে না? আর তোমার চোখে পানি কেন? ও কিছু না, মনে হয় চোখে পোকা পড়েছিল। তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়। হায় রে দুনিয়া, নিজের আপন মানুষরাই যাকে দু চোখের বিষ মনে করে, আর এরা আপন না হয়েও চোখের জল আনে। আজকে আমি খুবই আনন্দিত যে এদের মতো একটা পরিবার পেয়েছি। শতভাগ কষ্টের মাঝেই সুখ এনে দেওয়ার চেষ্টায় বিভোর থাকে। তুত্তেরি, আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলেই গেছি। আম্মু আমাকে ডেকে গেছে। এখন যদি দেরি করি তাহলে আমার খবর আছে। যাই নিচে নেমে দেখি আম্মু কতটা রেগে আছে। বেশি রাগলে আপনাদের দোষ কিন্তু। আপনাদের সাথে বকর বকর করার জন্যই লেট। এখন আসার সময় হলো বুঝি? সেই কখন থেকে আমি তোর জন্য খাবার নিয়ে বসে আছি। আমার কথা শুনবি কেন? আমি তোর কে? আম্মু এইভাবে বলো না, তোমরাই তো আমার সব। তোমাকে আমি আমার মা হিসেবে মানি। তুমি এইভাবে বললে আমার খুব কষ্ট হয়। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, হয়েছে, আর বলতে হবে না। সব সময় হাসি খুশি থাকবি। যখন দেখব তুই মন মরা হয়ে আছিস, তখন কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। না মা, তোমার মতো একটা সুন্দর আর মমতাময়ী মা যার কপালে আল্লাহ রেখেছে, তার কি কষ্ট থাকতে পারে? লাভ ইউ আম্মু। লাভ ইউ টু। হয়েছে, পাগল ছেলে একটা। এইবার হাঁ কর, আমি নিজে হাতে তোকে খাইয়ে দিব। আচ্ছা দাও, আমিও কিন্তু তোমাকে খাইয়ে দেবো। তারপর আমি আম্মুকে, আর আম্মু আমাকে খাইয়ে দিল। এ কি, তোর চোখে পানি কেন? তুই আবার কান্না করতেছিস? এটা তো আনন্দের অশ্রু। আসলে আমার মা মরে যাওয়ার পর থেকে কেউ কোনোদিন এইভাবে খাইয়ে দেয়নি, তাই। পাগল ছেলে একটা। আর কান্না করবি না, আমি তোকে রোজ খাইয়ে দিব। মা, তুমি রাসেলকেই শুধু খাইয়ে দিলে, আমাকে দেবে না? তুই কোথায় গেলি? আবার চলে এলি যে? আয়, তোকে খাইয়ে দিচ্ছে। আসলে আম্মু যাইতেছিলাম, পরে ভাবলাম রাসেলকে সাথে নিয়ে গেলে আরো ভালো হতো। আর মা, ও কিন্তু আজ থেকে আমার বন্ধু। তারপর অনেক দুষ্টুমির সাথে 2 বন্ধু খাওয়া শেষ করলাম। আসলে আমার ভাগ্য খুব ভালো যে এই পরিবার আমাকে নিজের মতো করে ভাবে। জয়, এই নে টাকা, আর এক্ষুনি আমার ছেলেকে নিয়ে শপিংয়ে যা। রাসেলকে সব কিছু কিনে দিবি। না মা, এইসবের কি দরকার? এমনিতেই আমি এইভাবে অনেক ভালো আছি। চুপ তুই,
একটা কথাও বলবি না। আমার ছেলের জন্য আমার যা ইচ্ছা তাই করব। তারপর আর কি, জানি মা কিছু শুনবে না। চলে এলাম জয়ের সাথে ওদের গাড়ি করে শপিং এর উদ্দেশ্যে। আমি না আসলেই কেমন জানি নতুন পরিবার পেয়ে আপনাদেরকে তাদের পরিচয় দিতে হবে সেই কথাই ভুলে গেছি। এবার তাহলে বলি, বাবা বলতে গেলে এদেশের নাম্বার 1 বিজনেসম্যান, আম্মু অ্যাডভোকেট। জয় আমার সাথেই পরীক্ষা দিছে, কিন্তু জয়ের বোনের কথা আমি কিছু জানি না, বলতেও পারবো না। এটাই আমার নতুন পরিবার। এই রাসেল, কোথায় হারিয়ে গেছিস? এখন চল, শপিংয়ে এসে গেছি। কে কে? ওই তুই? চল। আসলে খুব আগের কথাগুলো মনে পড়ছিল। তারপর সকল কেনাকাটা করে আমাকে একটা সেলুনের কাছে নিয়ে আসলো। তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি বল? তোকে স্টাইলিশ করতে মা বলেছে না, নইলে আমায় জেলে ভরে দেবে। তারপর সেখানে যা করা হয় তাই করলো আমাকেও। কিন্তু কি, আমি তো নিজেকেই চিনতে পারছি না। আরে দোস্ত, তোকে তো সেই লাগছে, একেবারে নায়কের মতো। কত মেয়ের ক্রাশ হবি তুই কে জানে। তুইও না, কি যে বলস। চল এখন একটু পেটকে মার্কেট করে দিই। মানে কিছু খেয়ে নেই। চল, আমার অনেক ক্ষুধা লেগেছে। তারপর একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে বাসায় চলে এলাম। কি জয়, আম্মু এভাবে তাকায় আছে কেন? জয়, তুই তো একটা হিরো বানিয়ে নিয়ে এসেছিস রাসেলকে। মা তুমি যে কি বলো না। তারপর একটু দুষ্টুমি করে রুমে এসে গোসল করে একটু ঘুমিয়ে পড়লাম। কিন্তু কি, আমি এত ঘুমাইছি যে এক ঘুমে রাত হয়ে গেছে। ওই চল, অনেক তো ঘুমাইলি, এবার চল, নিচে আব্বু এসেছে, তোকে খেতে ডাকছে। তারপর নিচে আসলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কি ব্যাপার, আজকে তো আমার ছেলেটাকে চিনতেই কষ্ট হচ্ছে দেখছি। আরে দূর, কি যে বলো না তোমরা। আমি তো সেই আগের মতোই আছি। রাসেল, কাল কিন্তু রেজাল্ট দিবে। আশা করি তোমরা দুইজন খুব ভালো একটা রেজাল্ট করবে। দোয়া করো আব্বু, আমার জন্য রেজাল্ট ভালো হয়। দোয়া তো করবই। এখন কালকেই জানা যাবে, ঠিক আছে? তাহলে কালকের জন্য অপেক্ষায় থাকি, দেখি কেমন রেজাল্ট হয়। আর আপনারাও অপেক্ষায় থাকেন, তারপর না হয় বাকি গল্প শুনেন। রাসেল, তুই কিন্তু একদম ভালো না, পচা। আমার মেয়ের কথা তুই কিন্তু একেবারে জন্য জিজ্ঞেস করলি না। আম্মু, আমি তোমার মেয়ের কথা জিজ্ঞেস করলেই তো আবার জয় বলবে কি ব্যাপার, আমার বোনের সাথে প্রেম করার ধান্দা, তখন কি হবে? ওই শালা, তুই তো একদম আমার মনের কথাই বলেছিস। আমি এটাই বলতে চাই। তবে ভাই, আমার বোনও তো নর্মাল জিনিস না। মানেটা তো ঠিক বুঝলাম না, আমাকে একটু খুলে বলো তো দেখি। আরে প্রচণ্ড রাগ। যাই হোক, মেয়ের জামাই না হয় বানিয়ে নিলাম, তাতে সমস্যা কি? তাই বলে আমার মেয়ের কথা তুই জিজ্ঞেস করবি না? আচ্ছা, তোমার মেয়ে কোথা থেকে কি করে বলো? না না, সেইটা হবে না। কারণ এখন তো আমি কিছুই বলবো না তোকে, কেননা তুই আগে জিজ্ঞেস করস নাই। যা বাবা, নিজেই বলতে চাই এখন আর বলবেই না, কেমন আর লাগে আপনারাই কন। এভাবেই কথা বলতে বলতে দিনটা কেটে গিয়ে পরের দিন দুপুর চলে আসে। রাসেল, তোদের রেজাল্ট তো দেখতে হবে নাকি? সময় তো অনেক হলো। তোদের দুইজনের কাগজপত্র আমাকে দিয়ে দে, আমি দেখমুনি। আর তোরা বরং এয়ারপোর্টে যা। বাবা, কাগজ না হয় দিলাম, কিন্তু এয়ারপোর্টে কেন যাব সেইটা তো আগে বলো, না শুনলে আবার টেনশন হবে। আগে বল, কেন এয়ারপোর্টে যেতে হবে ওদেরকে? কারণ আজকে জান্নাত লন্ডন থেকে দেশে আসবে। কি বলছো? আর আমরা তো কেউ কিছুই জানি না, কি করে হলো এসব? 2টি বছর হলো আমার মেয়েকে দেখি না। আপনাদের তো বলাই হয়নি, জানাদা এবারে এইচএসসি শেষ করেছে, ও লন্ডন, খালার বাসা থেকে ও এখানেই থাকতো। আর একটা কথা, জান্নাত এখন থেকেই দেশেই থাকবে। ও নাকি আর বাইরে ভালো লাগে না। বাবা, আমি যেতে পারবো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তাহলে জান্নাত কার সাথে আসবে? এমনিতে যে আগুন মেরে বাবা, আমারই তো ভয় করে ওর রাগ দেখলে। কেন? রাসেল তো আছেই, ওকে পাঠিয়ে দাও, গাড়ি নিয়ে গিয়ে নিয়ে আসবে। তারপর আর কি, আমারই যেতে হবে এয়ারপোর্টে, বলে ঠিক হলো। তাই গাড়ি নিয়ে চললাম। গাড়ি ড্রাইভ করছি আর ভাবছি, যারা বাইরে থেকে তারা তো গরিবদের অত্যাচার করতেই ভালোবাসে, তার উপরে জান্নাত নাকি সেই লেভেলের রাগী মেয়ে। তাহলে আমার যে কি হবে আল্লাহই ভালো জানেন। হে আল্লাহ, তুমি মোর ভরসা। কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এসেছি। অনেক সময় হলো অপেক্ষা করতেছি, তারপরেও তার আসার কোনো নাম গন্ধও নেই। ওই তো জান্নাতকে দেখা যাচ্ছে। আসলে এই ছবিতে আগেই দেখেছিলাম, হাই লেভেলের সুন্দরী, তাই চিন্তার কোনো সমস্যা হলো না। এত সুন্দর কেউ হয় আগে বুঝতে পারে নাই। মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা পরী। হয়তো পরী ভুলে তার মেয়েকে দুনিয়ায় ফেলে গেছে। খুব সুন্দর লাগছে। হাই জান্নাত, কেমন আছো? আর জার্নি কেমন হলো? ভাই রে ভাই,
যেই না কথাটা বলছি অমনি আমার গলা ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ছোট লোকের বাচ্চা, সামান্য গাড়ি ড্রাইভার হয়ে আমার নাম ধরে বলিস? থাপড়াইয়া তোর সব দাঁত ফাইলা দিব। আমি এক প্রকার অবাকই হয়ে গেলাম। এটা কি হলো? সব লোক আমাদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ফ্রিতে সিনেমা দেখার সুযোগ পেলে যেমন হাতছাড়া করে না, এখনো মনে হয় আমার জীবন থেকে কষ্ট নামক শব্দটা যাবে না। তাই তো আবার কষ্ট এন্ট্রি নিল। সরি। শোন, আজ থেকে আমাকে ম্যাডাম বলে ডাকবি, না হলে এই রকম ভিটামিন পাবি। ঠিক আছে, কিন্তু তুমি তো আমার থেকে বয়সে ছোট, তাহলে ম্যাডাম বলতে হবে কেন? ঠাস করে আবারও পড়লো মোর নরম তুলতুলে গালে। আবার তুমি বলস? সাহস তো কম না, শালা ফকিন্নির বাচ্চা। দে গাড়ির চাবি দে। আমি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, গাড়ির চাবি দিয়ে কি করবেন ম্যাডাম? আমি গাড়ি ড্রাইভ করে বাসায় যাব, তুই যেতে পারবি না আমার সাথে। জান্নাতের কথা শুনে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম। বলে কি এই ফাজিল মেয়ে? আমি আমি তাহলে বাসায় যাবো কেমনে? যা ভাগ এখান থেকে, তোকে আমার সাথে নিমু কি করে ভাবলি রে? কি গন্ধ, ছি! আর কিছু না বলেই হন হন করে চলে গেল। আসলে আমি যে ওদের বাড়িতে থাকি সেটাও জানে না, তাই হয়তো ড্রাইভার মনে করেছে। কি করব, বাসা থেকে বের হওয়ার সময় টাকা আনতে ভুলে গেছি। টাকা অবশ্যই মা নিয়ে আসতে বলেছিল, আমি আনি নাই সাথে। গাড়ি আছে বলে কপাল খারাপ থাকার জন্য 3 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে বাসায় যেতে হচ্ছে। কি কপাল আমার! কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। তাই হলো। এদিকে বাড়ির সবাই গেটে দাঁড়িয়ে আছে। জান্নাত গাড়ি থেকে নেমে, কেমন আছো মা? আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছি রে মা, তুই কেমন আছিস? কি ব্যাপার, আমি আসতে খুশি হওনি? আমায় বাদ দিয়ে বারবার গাড়ি দিকে কি দেখছো? না রে মা, তেমনটা না। তোকে যে রাসেল আনতে গেল, ওকে তো দেখতেই পারছি না। ওই ছোট লোকের বাচ্চা ড্রাইভারকে তো আমি সাথে করে আনি নাই। শালার সাহস কত বড়, আমাকে নাম ধরে বলে। জান্নাতের কথা শুনে মা ঠাস ঠাস করে জান্নাতের গালে থাপ্পড় লাগিয়ে দিয়ে আর কিছু না বলেই ভেতরে চলে গেল। আর এদিকে জান্নাত গালে হাত দিয়ে অবাক হয়ে মায়ের যাবার দিকে তাকিয়ে রইলো। আর কাজের মেয়েকে জিজ্ঞেস করে, ওই কাকুলিমা আমার সাথে সামান্য ড্রাইভারের জন্য এমন করলো কেন? ম্যাডাম, রাসেল ভাই তো খুব ভালো মানুষ, আর তার কেউ নেই বলে তাকে আপনার মা বাবা নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে, তাই তো এই বাড়িতে থাকতে দিয়েছে। এইসব ছোট লোকদের বাড়িতে থাকতে দিচ্ছে কেন? না জানি কবে কি চুরি করে পালিয়ে যায়। জয় ভাইয়া কিছু বলে না? আপামনি, রাসেল ভাইয়া এমনিতে খুব ভালো মানুষ, সবাইকে অনেক সম্মান করে। আর জয় ভাইয়া তো তাকে কিছুই বলে না, কেননা জয় ভাইয়াও রাসেল ভাইকে বন্ধুর মতো মনে করে। ও, সবার মন তাহলে জয় করে নিচ্ছে। ওর জন্যই আমি আমার মায়ের হাতে মায়ের খাচ্ছি। ওকে তো এর প্রতিদান দিতেই হবে। জান্নাত উপরের কথাগুলো বলতেছে আর রাগে গজ গজ করতেছে। এদিকে হাঁটতে হাঁটতে আমরা অবস্থা নাজেহাল। অবশেষে অনেক কষ্টের পরে দুপুরের দিকে বাসে আসলাম। এসে রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম খাওয়ার জন্য। নিচে এসে দেখি সবাই একসাথে টেবিলে বসে আছে, শুধুমাত্র জান্নাত ছাড়া। বাবা রাসেল, তাড়াতাড়ি আয়, এত সময় লাগে নাকি আসতে? তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। এই এমনি আসতে একটু লেট হলো। এদিকে আমার মন দেখছি খুব খারাপ। কি হয়েছে বুঝতে পারছি না। মা, তোমার কি হয়েছে, এরকম মন খারাপ কেন? না রে বাবা, কিছু হয়নি। আমিও আর তেমন কিছু বললাম না। কিছু সময় পরে জান্নাত নিচে আসলো। আমি ভাত মুখে দিতে যাব, এমন সময় যা করলো তাতে সবাই অবাক। আর অবাক হবাই না কেন বলেন? কারণ জান্নাত আমার হাত থেকে খাবার প্লেট না নিয়েই ফেলে দিল। এই জান্নাত, তুই এসব কি করছিস? ওর খাবারগুলো কেন ফেলে দিলি? ওর মতো থার্ড ক্লাস ছোট লোক আমাদের সাথে একসাথে বসে খাবে কেন? জান্নাতের কথা শুনে আব্বু ঠাস করে একটা চর দিয়ে বলে ওঠে, ছি, তুই এমন হবি কখনো ভাবিনি। তুই কেন ওর সাথে এমন করিস? তুই যে আমার বোন সেটাও মনে করতে আমার খুব খারাপ লাগছে, যে এই দুনিয়ায় একটু সুখের পরশ পাই নাই তার সাথে তুই এমন করলি। ছি। জয় এভাবে বলিস না তো। আর তোমরা সবাই খাও, আমি না হয় মেঝেতে বসেই খাবো। না, তোর মেঝেতে বসে খেতে হবে না, তুই এইখানেই বসে খাবি, তোর অনেক কষ্ট হবে। আরে মা, আমার কিছু হবে না। মেঝেতে বসে ভাত খাবার অভ্যাস আমার ভালোই আছে। তারপরেও তোর মেঝেতে খেতে হবে না, বুঝলি? আমি তাদের অনেকভাবে বুঝিয়ে অবশেষে মেঝেতে বসেই খেলাম। খাবার শেষ করে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে আছি, হঠাৎ আম্মু এসে আমায় ঘুম থেকে জাগিয়ে যে কথা বলল, রাসেল, তুই একটু আমার রুমে আয় তো।
তোর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা আমি এখনই আসতেছি, তুমি বরং রুমে যাও। এদিকে জান্নাত মার বলা কথাটা শুনতে পাই আর বলতে থাকে, কি ব্যাপার, এই ছোট লোকের বাচ্চাটাকে মা একলা কেন ডাকলো রুমে? জয় তুই রুমে থাক কেমন, আর আমি মা কি বলে সেই কথাটা একটু শুনে আসি। আচ্ছা তুই যা তাহলে। কি ব্যাপার ভাইয়া, ওই ছোট লোকের বাচ্চা তোকে নাম ধরে ডাকলো, কিন্তু তুই কিছু বললি না কেন? শোন, অহংকার ছেড়ে গরিবদের মানুষ মনে কর, এতে দেখবি আল্লাহ তোকে ভালোবাসবে। ভাইয়া বুঝি না, ওই ছোট লোক তোদের কিভাবে বশ করে রাখছে? শোন, ওর মতো বন্ধু ভাই পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। জান্নাত আর কিছু না বলে হনহন করে তার রুমে চলে যায়। কেন ও ভালো করে জানে এখন আর কথা বলে লাভ নাই, বরং ক্ষতিই হতে পারে নিজের গালের। আর মনে মনে বলতে থাকে, ছোট লোকের বাচ্চাকে তো এর জন্য চরম মূল্য দিতে হবে। আমার উপরে সবাই ক্ষেপে আছে শুধু ওর জন্য। ভিতরে আসতে পারি? আমি দরজার কাছে গিয়ে বললাম। আরে এখানে আসবি তাতে অনুমতি নিতে হবে? পাগল একটা, আয় ভেতরে। কি দরকার ডেকেছিলা আমায়, বলো। তোমাকে আবার ঘুমাতে হবে? আসলে আমার মেয়ে তোর সাথে যে খারাপ ব্যবহার করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোর কাছে। আর তুমি কি করছো? ছেলের কাছে কেউ ক্ষমা চায় বলো? আর ও তো এখনো ছোট, অতটা বোঝে না। যদিও আজ বিয়ে দিলে কাল বাচ্চার মা হবে। আমি মাকে হাসানোর জন্য বললাম। যা ফাজিল কোথাকার, তোর মতো ছেলে হয় না বাবা। আল্লাহ কেন তোকে আমার গর্বে রাখেনি? আরে এভাবে বলছো কেন? গর্বে ধরনে তো কি হয়েছে, আমি তো তোমারই ছেলে এখন নাকি। আসলে জান্নাত খুব জেদি আর অহংকারী, গরিবকে মানুষ মনে করে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুই দেখিস। আল্লাহ তোমার কথা যেন কবুল করে। এখন যাই তাহলে। হুম, যে ঘুমিয়ে পড়, কাল আবার রেজাল্ট দিবে তোর। এসেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন দুপুর 2টার সময় বাবা আমাকে ডেকে বলতেছে, রাসেল চল, এখন রেজাল্টটা দেখে নেই। রেজাল্ট মনে হয় পাবলিশড করেছে। বাবা চলো। দেখি নেই কিরকম ঘোড়ার ডেম করেছি পরীক্ষায়। বাবা কাজ নিয়ে রেজাল্ট দেখতে শুরু করে। কিছু সময় পরে বাবা খুশিতে চিল্লিয়ে বলে ওঠে, রাসেল, এই কি জয় তো গোল্ডেন A+ পাইছে দেখছি। তাহলে তো জয়ের রেজাল্ট অনেক ভালো হয়েছে। জয় কংগ্রাচুলেশন। ধন্যবাদ মেরে জিগার কা টুকরা, দেখিস তোর রেজাল্ট আমার থেকেও ভালো হবে। জয়ের কথা শুনে অমনি জান্নাত বলে ওঠে, যেটা শুনে জয় তো তেলে বেগুনে জ্বলে ওঠে। ছোট লোকের আবার ভালো রেজাল্ট? ভাইয়া তুই দেখিস, ওই পাশ করতেই পারবে না। ঠেটি একটা থাপ্পড় মারবো। ওই তুই জানিস ও কোন ধরনের ছাত্র? যেখানে SSC-তে পুরো জেলার মাঝে টপ করেছিল, আর সে নাকি পাশ করতে পারবে না। জয়ের কথা শুনে এবার জান্নাত আর তেমন কিছু বলে না, একদম চুপ হয়ে যায়। এদিকে বাবা বলে ওঠে, এই থাম তো, আমি এখনই আগে রাসেলের রেজাল্টটা দেখে নেই, তাহলে হবে কোনটা জল আর কোনটা পানি। কিন্তু নিয়ে এত কথার কি আছে বুঝি না। বাবা আমার রেজাল্ট পরে দেখো, আগে জয় এত ভালো রেজাল্টের জন্য মিষ্টি কোথায়? তা তো হবেই। আগে তোর রেজাল্টটা দেখি, তারপর না হয় একসঙ্গেই দুই ছেলের মিষ্টি খামনে। মা জান্নাত, তাড়াতাড়ি রাসেলের রেজাল্টটা দেখ তো। আচ্ছা তাহলে তাই করো। জয় তো অনেক খুশি, বাড়ির সবাইও অনেক খুশি। জান্নাত তার ল্যাপটপ দিয়ে রেজাল্ট দেখছে, সেও অনেক খুশি ভাইয়ের কৃতিত্ব দেখে। এদিকে আমি লক্ষ্য করলাম আব্বু যখন আমার রেজাল্ট দেখতে বললো তখন জান্নাতের মুখটা মলিন হয়ে গেল। আসলে কেউ যদি কাউকে পছন্দ না করে আর তাকে যদি অপছন্দের লোকটির জন্য কিছু করতে বলা হয় তখন এমনটাই হয়, বাস্তব কথা। মারে তাড়াতাড়ি কর না, আমার যে তার তর্স হইছে না। দরদ দেখলে বাঁচি না, দরদ একেবারে উতলিয়ে পড়ছে। এই না ওর রেজাল্ট। তোমাদের আগেই বললাম ও ড্রাইভারই ভালো করে পারে না, তাহলে কি করে ভালো রেজাল্ট করবে? কেন রে? আর তুই এই কথাটা এখন বলছিস কেন? কারণ ও তো পাসই করতে পারে নাই। এই দেখো, ফিজিক্স হায়ার ম্যাথ দুটোতেই ফেল করছে। জান্নাতের কথা শুনে সবাই তো অনেকটাই অবাক, আর আমার মতো মনে হয় চোখ দিয়ে এই বুঝি নোনা পানি বেরিয়ে আসবে। বাবা তো অবাক হয়ে জিজ্ঞেস করে, কি? রাসেল তো বলছে ও অনেক ভালো ছাত্র, তাহলে এইটা কেমনে সম্ভব? বাবা আমি তো এই দুটাতেই খুব ভালো পরীক্ষা দিছি, তাহলে এমন হবে কেন? মন খারাপ করে রুমে চলে আসলাম। বাবা আমি বলি কি, ও তো ড্রাইভারেরও যোগ্য না, তাই ওই ছোট লোকটাকে চাকর হিসেবে রেখে দাও। জান্নাতের এমন কথা শুনে মুহূর্তের মাঝেই বাবার মনে রাগের বন্যা বয়ে যায়, আর ঠাস ঠাস করে দূরে বসায় দেয় ওর গালে, আর বলতে থাকে, তুই অহংকারী জানি, কিন্তু এমন যে তা জানি না।
তোকে আমার মেয়ে বলতেও কেমন যেন লাগে। তুই আজ আমাকে দেখছিস না তা শুধুমাত্র ওই রাসেলের জন্যই। ওই যদি আমাকে সেদিন না রক্ষা করতো তাহলে আমি এখানে থাকতে পারতাম না। ওই, তুই যে রেজাল্ট দেখছিস, রাসেলের বোর্ডের নাম কি দিছিস? কেন ভাইয়া, তোমায় যেটা দিচ্ছি ওরও ওইটাই দিচ্ছি, ঢাকা। কি? ওর তো রাজশাহী বোর্ড। যা সর, আমি দেখি। পেতনি, সবার মনটাই ভেঙে দিছিস ভুল রেজাল্ট দেখিয়ে। বাবা দেখ না তাড়াতাড়ি একটু ভালো করে, আমার বিশ্বাস রাসেল এমন খারাপ রেজাল্ট করতেই পারে না। আমারও মনে প্রাণে বিশ্বাস যে আমাদের রাসেল অনেক ভালো রেজাল্ট করবে, দেখি নিও। ইয়াহু, আম্মু, এই দেখো রাসেলের রেজাল্ট পেয়ে গেছি। কি পাইছে সেটা তো আগে বলবি, নাকি সেটা না বলে চিল্লাস কেন? আব্বু, রাসেলও গোল্ডেন এ প্লাস পাইছে, তাও আবার আমার থেকেও বেশি মার্ক পেয়ে। সবাই অনেক খুশি। জয় আমাকে খবর দিতে রুমে আসলো। এদিকে জান্নাত তো অবাক, কি করে হলো এমন। সে কিছুতেই 3-2-6 মেলাতে পারছে না। ওই ফকিনীর বাচ্চা এত ভালো রেজাল্ট কিভাবে করতে পারে? আমার তো মাথায় ঢুকছে না কিছুই। এ পেতনি, তুই মাথায় প্রেশার দিতে থাক কেমন। এদিকে জয় দৌড়ে আমার কাছে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, দোস্ত, তুই গোল্ডেন এ প্লাস পাইছোস, তাও আবার আমার থেকেও বেশি মার্ক পেয়ে। আমি অনেক খুশি হলাম, কিন্তু মনে শান্তি নাই। কারণ আমার বড় ভাইয়ের কথা মনে পড়ছে। হৃদয় ভাইয়াও তো আমার সাথেই পরীক্ষা দিছে। বাড়িতে অনেক আনন্দ উল্লাস হলো। এদিকে বাবা মায়ের আদর, বন্ধুর ভালোবাসা আর জান্নাতের অত্যাচারের মধ্য দিয়েই পেরিয়ে গেল অনেক দিন। দুই বন্ধু একই মেডিকেল কলেজে চান্স পেলাম। বাবা মাও অনেক খুশি, কারণ আমরা দুইজনে একই কলেজে চান্স পেয়েছি। তাই রাসেল তুই কিন্তু আগের থেকে আরো বেশি মন দিয়ে পড়ালেখা করবে, তোর বাবার ভুল ধারণা দূর করবি। অবশ্যই দোয়া করবেন। আপনাদের দোয়া আর সাহায্য পেলে সব করতে পারবো ইনশাআল্লাহ। আমি বাবা মায়ের পা ছুঁয়ে বললাম, অবশ্যই। এখন তাহলে তোরা যা, কালকে তো তোদের আবার ক্লাস শুরু হবে। আর শোন, কালকে তোরা নিউ কার নিয়ে যাবি। জয় অনেক খুশি হলো। আমি খুশি হলাম না, কারণ যতই আরামায়েশ পাই কিন্তু মনটা তো ছুটকির কাছেই থাকে। কবে যে ওর সাথে দেখা হবে আর বেশি কথা বলতে পারবো না। কাল নতুন ক্লাস, তাই এখন ঘুমিয়ে পড়ি কেমন। সকালে ফজরের আজানের শব্দ যখনই আমার কানে এসে দিল, তখন শয়তান আর কোনোভাবেই আমাকে ঘুমিয়ে রাখতে পারলো না। ঘুমকে বিদায় দিলাম। আর তার রাজ্যে ঘুম পড়ে অবশ্যই ছাড়তে চায়নি, তাও সে আমার কাছে হার মেনে চলে যায়। আপনারা কিন্তু অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই জয়, ওঠ, আজান হয়েছে, চল ফটাফট উঠে নামাজে যাব। ওই উঠবি নাকি পানি ঢেলে দেবো? উঠতেছি রে বাবা, তুই এত জোরে জোরে ডেকে তো আমার কানের পুরাই 12টা বাজিয়ে দিলে। এই এত কথা না বলে উঠে পড় তাড়াতাড়ি। তারপর দুই বন্ধু উঠে ফ্রেশ হয়ে উজু করে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ শেষ করে সেই দুই বন্ধু সকালের আবহাওয়া উপভোগ করে একটু হাঁটাহাঁটি করে বাসায় এসে আবার সেই ঘুমের রাজ্য থেকে অনেক কষ্টে ঘুম পড়ে রাগ ভাঙিয়ে কাছে ডেকে এনে আবার ঘুমিয়ে পড়লাম। কিছু সময় পরে মনে হলো কেউ আমাদের ডাকছে, কিন্তু ডাকটা ভিন্ন ধরনের ছিল। ভাবতেছি, ঘুমের রাজ্য থেকে ঘুম পড়ে মা আসলো নাকি আবার। এই ভাইয়া ওঠ, অনেক বেলা হয়ে গেছে দেখ। আর আজ কলেজে যাবি না নাকি? এই কে কে আমি ঘুমের ঘোরেই বলছি। তোর জম, ফকিনীর পোলা। ভাব দেখে বাঁচি না, নবাবের মতো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওর কথাটা শুনে নিজের অজান্তেই অবুঝ চোখ থেকে 2 ফোঁটা পানি যেন আমার হাতে পড়লো। আসলে চোখ আর মন, এই দুটা জিনিস বড়ই অদ্ভুত। চোখ তো এমনিতেই অশ্রু ঝরিয়ে ফেলে, আর শালার মন আমার খাইয়া আমার পয়রা শালা আমার অন্যের জন্য ভাবে। কি করব, তাদের বাড়িতে থাকি, খাই, এটুকু অবহেলা সহ্য করতেই হবে। সুপ্রভাত ম্যাডাম, সরি বুঝতে পারিনি আপনি এসেছেন। কি ব্যাপার, আমি এত কিছু বলে অপমান করি তবুও কিছু বলে না? জান্নাত মনে মনে বলতে বলতে চলে গেল। আমি আর জয় উঠে ফ্রেশ হয়ে নিচে আসলাম নাস্তা করার জন্য, কিন্তু আমি দেখতে পেলাম জান্নাত খাবার টেবিলে বসে আছে। এখন তো আমি টেবিলে খেতে পারবো না। এই তুই এত কি ভাবছিস? আয় বসে নাস্তা কর। রাসেল, তোকে কি আলাদা করে বলতে হবে নাকি? না মা, দাও আমার খাবার, আমি নিচে বসে খাই। এখানে তোমরা বসে খাও। সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, জান্নাত বাদে। কি, তুই নিচে বসে খাবি? টেবিলে কি জায়গার অভাব হয়েছে নাকি? আব্বু মনটা একটু মলিন করে বলল। আসলে কেন নিচে বসে খেতে চাচ্ছি কারণটা তাদের অজানা নয়, তাই বাড়তি কিছু বলো না। জানে বললেও তাদের মেয়ে অনেক কষ্ট পাবে। এমনিতেই অনেকদিন পরে মেয়েকে সাথে পেয়েছে।
আমি কি আসলেই ভুল যে আমার অত্যাচার চোখ বুজে সহ্য করে, একটি বারের জন্য প্রতিবাদ করে না, আমি তার সাথে এমন করি? ছি, এইসব আমি কি ভাবছি? আসলে লোকে ঠিকই বলে, মেয়েদের মন বুঝতে হলে ছেলেদের 7 বার জন্ম নিতে হবে। কখন কি চলে তাদের মনে বোঝা বড় দেয়। এই যে আপুমণিরা, আপনারা আবার মাইন্ড করেন না কিন্তু। আমি ছোট্ট পোলা, আপনারা ঝগড়া শুরু করলে আমি আবার পারবো না, এটা ভাইবেন না। কারণ আমার সাথে আমার বড় বড় পাঠক ভাইয়ারা আছে। তারপর খেয়ে দিয়ে কলেজে যাব, তখনই এই রাসেল, দাঁড়িয়ে থাক একটু, আমি আসি রুম থেকে। আচ্ছা, কিন্তু আমার তো ক্লাসে দেরি হবে, তাহলে পরে কি হবে? বলতে বলতে আম্মু রুমে গিয়ে আবার চলে আসলো। এই নে ধর, টাকাগুলো রাখ, আর জান্নাতকেও তোদের সাথে নিয়ে যা, ওকে ওর কলেজে নামিয়ে দিয়ে যাস। টাকাটা আমার হাত থেকে আমার আগেই কিনে নিল জান্নাত, আর আগে গজ গজ করতে করতে বলতে থাকে, তুই ওকে টাকা দিচ্ছিস কেন? আর ও যদি আমাদের সাথে কলেজে যায় তাহলে আমি যাব না। আইছে কোথাকার কোন ফকিরনি। তুই ওর টাকা নিলি কেন? আর ওদের সাথে যাবি না মানে কি শুনি? আমি ওই ছোট লোকের সাথে যাব না। যদি জোর করো তাহলে থাকবো না আমি এখানে, আমি আবারও লন্ডনে চলে যাব। এই, তুই কি আমাদের এখন ইন্টারন্যাশনাল ব্ল্যাকমেল করতেছিস নাকি? থাক আম্মু, তুমি কিছু বলবে না। আর জান্নাত ম্যাডাম জয়ের সাথেই যাক, আমি একাই যেতে পারবো। কিন্তু বাড়িতে আজকে গাড়ি নেই, তুই কি করে যাবি? হ্যাঁ, জয় তো ঠিকই বলেছে, বাড়িতে আজকে এই গাড়ি নেই, তাহলে তুই কি করে যাবি? আম্মু, আমি তো ধনী ঘরের সন্তান নই যে আমি গাড়ি ছাড়া যেতে পারবো না। যার জীবনটাতে সুখের ছোঁয়া বলতে কোনো শব্দ নেই, তার আবার কিসের কষ্ট? আমি অনেকটা কষ্টের মাঝেও মিথ্যা হাসি দিয়ে বলেই চলে এলাম কলেজের উদ্দেশ্যে। যেই ছেলেটা কোনোদিন একটু সুখের ছোঁয়া পাই নাই, তুই কেন ওর সাথে এমন করিস বুঝি না। জানিস ওর জীবনে কত কষ্ট লুকিয়ে আছে, তবুও সবসময় নিজে হাসি খুশি থাকে, অন্যকেও খুশি রাখে, কখনো কারোর সাথে উচ্চ স্বরে কথা বলা তো দূরে থাক, খারাপ ব্যবহারও করে না। উপরের কথাগুলো বলেই সবাই চলে গেল, আর ওরাও কলেজে আসলো। ওই ফকিরনি পোলা ছোট লোকের কি এমন কষ্ট যার জন্য সবাই ওকে এত ভালোবাসে? আচ্ছা ভাইয়া, একটা কথা বলি, কিছু মনে করবে না তো? না, তুই একটা কথাও বলবি না। আমি রাসেলকে রেখে কোথাও যাইনি, আজ তোর জন্য ওর মনে কতটা কষ্ট দিলাম। ভাইয়া, তুমি ওই ছোট লোকের জন্য আমার সাথে এমন করছিস? তুইও একদিন বুঝতে পারবি, সেদিন আফসোস করবি কেন এমন করছিস। আমি তাও আবার ওই ফকিরের বাচ্চার জন্য আফসোস? নো ওয়ে ভাইয়া, এটা কখনো হতেই পারে না। এদিকে আমি হেঁটে হেঁটে কলেজে চলে আসলাম। আসলে টাকা ছিল না, মা যে টাকা দিতেছিল সেটা তো জানাতে নিল, তাই হেঁটেই আসতে হলো। আসলে আমাদের মতো গরিবদের শত কষ্টকে মাটি চাপা দিয়ে নিজের স্বপ্নের সাথে পরিবারের স্বপ্নগুলোকেও একটু একটু করে বাস্তবে রূপান্তরিত করতে হয়। কিছুক্ষণ পরে জয়ও চলে আসলো। সরি রে, আমার অহংকারী বোনটার জন্য আজকে তোকে এতটা কষ্ট দিলাম। তুই কি এভাবে বলে আমাকে ছোট করতে চাস? আর আমি ওর ব্যবহারে কিছু মনে করিনি, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই দেখিস, একদিনও তোর জন্য কান্না করবে। কিরে দোস্ত, তোর বোন কি আমার প্রেমে হাডুবু ডুবু খাবে যে আমার জন্য কাঁদবে? আমি একটু হেসেই বললাম, আপনারাই বলুন, যে মেয়ে আমাকে দুই চোখে দেখতে পারে না আর সে নাকি আমার জন্য কান্না করবে, এই কথাটা কিন্তু বড়ই রেডিকুলাস। হতেও তো পারে এমনটাই হবে, একসময় ও সাঁতার কাটবে তোমার প্রেম সাগরে। তবে হ্যাঁ, তুই আমার বোনের বর হলে খারাপ কিন্তু হবে না। এই তুই চুপ থাকতো, আর চল ক্লাসে যাই। কি সব আবল তাবল বকেই যাচ্ছিস, বুঝি না। চল আমার পেয়ারে বোনের হবু ক্রাশ। তুই আসলেই ঠিক হলি না রে, তোর মজা করা এখনো গেল না। তারপর ক্লাসে চলে আসলাম, সবগুলো ক্লাস করে জয়ের সাথে বাসায় আসলাম। দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে একটু ঘুরতে গেলাম। একদিকে চোখ পড়তেই যা দেখলাম তা দেখে তো আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। কারণ কি জানেন? এসে রে, আপনাদের তো বলাই হয়নি, তাহলে কেমনে জানবেন? চলেন সামনে দেখি কি হয়েছে। দেখি জান্নাতকে 3টা ছেলে হাত ধরে টানাটানি করতেছে। এই সেক্সি বেবি, আমাদের সাথে চলো, অনেক মজা দেবো তোমাকে। কি সুন্দর ফিগার তৈরি করেছো, দেখলেই মনে হয় টাঙ্গালের চমচম। প্লিজ ছেড়ে দেন ভাইয়া, আমি না আপনার বোনের মতো, আমার সাথে এমন করিয়েন না প্লিজ। কি বলছো সোনা? সব মেয়ে যদি বোন হয় তাহলে বউ হবে কে? আর বউ না হলে মজা পাবো কিভাবে? জান্নাতের জন্য ভয় আরো বেড়ে গেল, কি করবে বুঝতে পারছে না।
শুধু কান্না করছে আর ওদের থেকে ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই কি দেখছি সাগরে, সময় ফুরিয়ে গেলে কাজ করবি নাকি? সব হাদারামের দল। চল তাড়াতাড়ি কাজ শুরু করে দে। আমি দেখছি আর ভাবছি কি করা উচিত এখন, বা কি করা যায়। আজ ও বাদে আমার বোন হলে তো আমি দাঁড়িয়ে থাকতে পারতাম না। ও আমার সাথে খারাপ আচরণ করে, তাতে কি? আমি তো ওদের বাড়িতে থাকি, তাই ওই বাড়ির সম্মান রক্ষা করা আমার একান্তই কর্তব্য। না, আর দেরি করা যাবে না। যদি আর জান্নাতের কিছু হয় তাহলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এর মধ্যেই দেখলাম জান্নাতের জামা একটু ছিঁড়ে ফেলেছে। আমি আর কিছু করার আগেই সামনে গেলাম। এই কে রে তুই? আর কি চাই এখানে? মরতে না চাইলে এখনই কেটে পড়। তখন দেখলাম ওদের কথা শুনে জান্নাত চোখ খুলে আমাকে দেখে একটু খুশি হল। জানি না এমন খুশির মানে কি। তোদের সাথে আমার তো কোনো শত্রুতা নেই, ওকে নিয়ে যেতে দে। ফায়ারে আমার কথা শেষ না হতেই জান্নাত এমন কথা বলে যেটা শুনে আমার তো হুঁশ উড়ে যাবার মতো অবস্থা। এই, তোদের না খুব সাহস? হায়, আমায় ভোগ কর। দেখেছিস, আমাকে বাঁচাতে আমার স্বামী এসেছে। দেখছেন নি কারবার না, ওই কি কথা বললো? আমি নাকি ওর স্বামী? যাই হোক, আপনারা দোয়া করিয়েন কথাটা যেন সত্যি হয়। আমার মনে হয় আগেকার লোকেরা যে বলতো চোদনে পড়লে বিড়ালও গাছে ওঠে, আজ বিশ্বাস হলো কথাটা আসলেই ঠিক। আমি তোর কথা শুনে আসমান থেকে পড়লাম। কি মেরে মায়েরি, যে আমাকে দেখতেই পারে না সে বিপদে পড়ে আমার স্বামী পরিচয় দিল। কথায় আছে না, চোদনে পড়লে বাঘও ধান খায়। তো এই দেমাগি মেয়েও তাই করলো। এই তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? মা শালাক ইচ্ছা মতো। তারপর অনেকটা সময় মারামারি করে জান্নাতকে রক্ষা করতে সক্ষম হলাম। এদিকে দেখি জান্নাতের জামা ছিঁড়ে গেছে, সেটা আমার খেয়ালই নেই। তাড়াতাড়ি আমার শার্টটা ওকে পরে নিতে বললাম। এই যে শার্টটা পরে নিন, নইলে আব্বু আম্মু আর জয়ের মান সম্মান শেষ হয়ে যাবে। যাব্বা আপা, মেয়ে কিছুই বলো না। তাড়াতাড়ি করে শার্টটা পরে নিল। বাড়ির দিকে রওনা দিলাম হাঁটতে হাঁটতে, জায়গাটা বেশি দূরে না। এদিকে বাড়ির সবাই টেনশন করছে, জানাতে এখনো বাড়ি ফেরেনি। এই জয়, তুই একটু বাইরে গিয়ে খোঁজ নিয়ে দেখ জান্নাত কোথায়। তোর আব্বু রাসেল কেউ তো বাসায় নেই। আম্মু, আমি এখনই যাচ্ছি, তুমি কোনো চিন্তা করিও না, কেমন? বলতে বলতেই আমি আর জান্নাত চলে এলাম। আমাদের দেখে অবাক হয়ে তাকিয়ে আছে ওরা। এই রাসেল, কি হয়েছে তোর? হাত থেকে রক্ত পড়তেছে, আর জান্নাতের এই অবস্থা কেন? আমার হাত থেকে রক্ত পড়তেছে সেটা আমার খেয়ালই নেই, আর জান্নাতও মাত্র খেয়াল করে কেমন করে উঠলো। জয়ের কথায় আমি কি বলবো? না, কিছু একটা তো বলতেই হবে। জয়, তোর দেমাগি আর অহংকারী বোনকেই জিজ্ঞেস করে দেখ না কি হয়েছে। কথাটা বলেই আমি রুমে এলাম ফ্রেশ হওয়ার জন্য। জান্নাত, তোর কি হয়েছে? রাসেল কিছু বললো না, আর তোর এই অবস্থাই বা কেন? এদিকে জান্নাত থায় দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না, শুধুই কান্না করতেছে। কি হলো? কিছুই তো বলছিস না। কি ব্যাপার জয়, তুই ওর সাথে রেগে কথা বলছিস কেন? আর জান্নাত, কি হয়েছে বলবি তো নাকি? না বললে জানবো কি করে? তারপর আর কি করা, সবাইকে সবকিছু খুলে বললো জান্নাত, যেটা শুনে সবাই তো অবাক। জানো মা, রাসেল ভাইয়া না থাকলে আমাকে তোমরা খুঁজে পেতে না। হয়তো আজকে আমার স্থান হতো ওই অন্ধকার কোনো পল্লীতে। তারপর বাবাকে জয় সবকিছু খুলে বলল। সেটা শুনে বাবা তো অনেকটাই অবাক, আর জান্নাতকে বাবা বলে, দেখছিস মা, আজও আমাদেরকে রক্ষা করে দেখিয়ে দিল ও কত বড় মনের মানুষ। তুই ওকে দেখতেই পারছিস না? ও তো আজকে ইচ্ছে করলেই তোকে না বাঁচিয়ে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু রাসেল সেটা না করে আজকে তোকে রক্ষা করলো। কত ভালো মনের মানুষ হলে কাউকে সাহায্য করে, দেখেছিস? দেখেছিস, তুই ওকে দেখতেই পারিস না, সবসময় অত্যাচার করিস, ওকে পর মানুষ মনে করিস, তাও তোর সম্মান বাঁচালো। যে তুই রাসেলকে ছোট লোক আরো কত কি বলে অপমান করতি, দেখতেই পারতি না, সেই রাসেলকেই আজ নিজের ইজ্জত বাঁচাতে স্বামী বলে পরিচয় দিলি। মা, আমি জানি ওর সাথে যে খারাপ আচরণ করেছি তার কোনো ক্ষমা নেই। আমি যেহেতু মিথ্যে স্বামীর পরিচয় দিয়েছি, তাই আমি এই মিথ্যেকে সত্যি করতে চাই। কি বলছিস? তুই ওকে মেনে নিতে পারবি? তুই তো ওকে সহ্যই করতে পারিস না। তুই চাইলেই তোর আর হবে না। ও কি তোকে বিয়ে করতে রাজি হবে? ওর তো একটা মতামত আছে, তাই না? আব্বু, আমি আজকে বুঝতে পেরেছি রাসেল কত ভালো মানুষ, আর আমি কত খারাপ আচরণ করছি। না জেনে না বুঝে এতদিন কতই না অবহেলা অত্যাচার করেছি ওর উপর। তোমরা যদি বলো তাইলে
ও তোমাদের কথা ফেলতে পারবে না। আর তাছাড়া আমার সাথে বিয়ে হলে রাসেলও তোমাদের নিজের ছেলে হয়ে যাবে। দেখছেন মা বাবা ভাইয়ের সামনে কেমনে নিজের বিয়ের কথা বলে। এই মেয়ে, আমি বলি কি, এবার তো একটু লজ্জা কর, লজ্জা না রে ভূষণ। আচ্ছা, ওর সাথে দেখি কথা বলে কি হয়। তোর মা আর আমারও এই ইচ্ছা অনেক দিন ধরেই। দেখেছিস, তোকে বলেছিলাম না তুই একদিন ওর জন্য পাগল হয়ে পড়বি। আজ বুঝতে পারছিস তো আমার কথা কতটা সত্যি। ভাইয়া, আমি আজ সব বুঝতে পারছি। সরি ভাইয়া। তারপর আর কোনো কথা হলো না। জয় রুমে এসে আমার সাথে মজা করতেছে। কিরে, আজকে কি সাপের পাঁচ পা দেখছিস নাকি যে এত খুশি? হ্যাঁ দেখছি তো, আর আজকে আমার কথা সত্যি হতে যাচ্ছে। কি কথা সত্যি হতে যাচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তুই সব কিছুই বুঝতে পারবি, আগে একটু সময় যাক কেমন। রাতে খাওয়ার জন্য নিচে আসলাম, আর এসে দেখি জান্নাত টেবিলে বসে আছে, আর সবার মুখে অনেকটা হাসির রেখা ফুটে উঠেছে। বাবা, এখানে এসে বসো, কতদিন ধরে একসাথে খাই না। আম্মু, আমি একটা ছোট লোক হয়ে কি করে তোমাদের সাথে বসে খাবার খাই? ক্ষমা করে দিন না প্লিজ, আমি কখনো বুঝতে পারিনি। সবাই তো জান্নাতের কাণ্ড দেখে অবাক। এই মেয়ে করছেটা কি? আমি তো মনে হয় আসমান থেকে বললাম, এই কি করছেন? আমার পায়ে তো অনেক ময়লা লেগে আছে। ক্ষমা করে দিন না প্লিজ, এমনভাবে বইলেন না। আরে এভাবে বলেন কেন ম্যাডাম? আমি আপনাকে ক্ষমা করার কে? আম্মু, আব্বুকে বলেন, তাহলেই হবে। তারা অনেক আগেই আমাকে ক্ষমা করে দিয়েছে, শুধু আপনি এখন এখানে বসে খাবেন, ব্যাস। তারপর আর কি করা, সবার জোড়াজোড়িতে খেতে বসলাম। আর খেতে বসতেই আব্বু যা বললো তা শুনে তো আমার হার্ট অ্যাটাক হবার মতো অবস্থা। তাহলে চলেন কি কথা হচ্ছিল তখন শুনে আসি। ওয়ান মোর ফ্ল্যাশব্যাক। রাসেল, তোকে তো আমরা আমাদের সন্তান মনে করি এবং নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসি। এটা আব্বু ঠিকই বলেছেন, কারণ আব্বু আম্মু জয় আর জানাতে থেকেও আমাকে বেশি ভালোবাসে। হ্যাঁ, তোমরা আমার জন্য যা করেছো বা করার উপরেই আসো, তা আমার জন্মদাতা মাতা পিতাও করে নাই। তোমাদের এই ঋণ কখনোই শোধ করার ক্ষমতা আমার হবে না। আমি আর তোর আম্মু মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোর থেকে না শুনেই। আমার বিশ্বাস তুই না করবি না। হ্যাঁ বাবা, আমাদের বিশ্বাস ভেঙে দিস না কিন্তু, আমারও খুব ইচ্ছে এটা। তোমাদের কথা ফেলবার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। তোমরা যত বড় সিদ্ধান্ত নাও না কেন, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাদের এই সঠিক সিদ্ধান্তকে পূরণ করার চেষ্টা করব। বলো কি বলতে চাও, যা বলতে এত চিন্তা করে বসে আছো? আমি চাই তুই জান্নাতকে বিয়ে করে আমার পার্মানেন্ট ছেলে হয়ে থাক। কি বলছো এইসব? জানা তো আমাকে সহ্য করতে পারে না, তাহলে এটা কি করে পসিবল? জানা দৌড়ে রুমে চলে গেল। বুঝি না, যে মেয়ে নিজের মুখে বিয়ের কথা বললো, অথচ বিয়ের কথা শুনতেই দৌড়ে পালিয়ে গেল। আসলেই মেয়েদের মতিগতি বোঝা বড়ই কঠিন। আমরা সবাই আগে থেকেই রাজি, জান্নাত তোকে যে মিথ্যা স্বামীর পরিচয় দিছে সেটা সত্যি করতে চাই। তুই আর মানা করিস না বাবা। আমার মেয়েকে ভালো চিন্তা কখনোই করতে দেখিনি, কিন্তু আজ তোকে নিজেই থেকে বিয়ে করতে চাই, তুই না করিস না। আমি তো তোমাদেরকে ছোট করতে পারবো না, আমি রাজি। তোমরা যেটা ভালো মনে করো সেটা করো। তাইলে আগামী শুক্রবার তোদের বিয়ের কাজটা শেষ করে ফেলি। তোমরা যেটাই করবে আমার ভালোর জন্যই করবে। তারপরেও আমার একটা কথা আছে। তুই হাসি মুখে আমাদের কথা মেনে নিলি, আর তোর একটি কথা শুনবো না তা কি করে হয়? শুক্রবার আমার সাথে জান্নাতের বিয়ে হবে ঠিকই, শুধু কাবিনটা হবে, কালেমা পড়ানো হবে না। এইটা তুই কি বলিস? কাবিন হবে অথচ কালেমা পড়া হবে না কেন? এই পৃথিবীতে আমার নিজের পরিবারের কাছ থেকে অত্যাচারিত হয়ে আর এক পরিবার তোমাদের পেয়েছি। দুইটা পরিবারের কাউকে আমি কষ্ট দেব না। তোমাদের ইচ্ছে আমি যেন জান্নাতকে বিয়ে করি, তাই কাবিন করে রাখবো। আবার যখন আমার নিজের পায়ে দাঁড়াতে পারবো, আমার সেই মা বাবা ভাই বোনকে কাছে পাবো, তখন জান্নাতকে কালেমা পড়ে নিজের করে নেবো। এতদিন জান্নাত আমার হবু বধূ হয়ে থাকবে তোমাদের কাছে আমানত হিসেবে। ঠিক আছে বাবা, তোর কথার বাইরে আমি কিছুই করতে চাই না। তোর মতো ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেতে চলেছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। কি বলছিলাম না, আমার জেদি বোন তোর বউ হতেও পারে। তুই তো শালা ডাক্তারি না পড়েই জ্যোতিষবিদ্যা নিয়ে পড়লেই ভালো হতো। অনেক কথা বলে রাতে ঘুমানোর জন্য রুমে যাচ্ছি, সামনে দেখি জান্নাত লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে আর হাসতেছে। কি মেরে বাবা, যেই মুখ থেকে আমার জন্য অপমানের আগুন বের হতো, আর আজ কি সুন্দর মনোমুগ্ধকর হাসি। হাসিটা দেখেই যেন ওর প্রেমে পড়ে গেলাম।
যেন এই হাসি মাখা মুখটা দেখে হাজার জনম কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। কিছু না বলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আমার জাগনা পেতে একটু দেরি হয়েছে, কিন্তু বুকের উপরে নরম আবার ভারী কিছু অনুভব করলাম। ভাবতেছি কোল বালিশ নরম হতে পারে, কিন্তু ভারী তো নয়। এটা আবার কি? তাহলে শিওর হওয়ার জন্য চোখ খুলে তাকাতে আমি তো পুরাই শকড। যেন তোমার বুকের উপরে সুন্দর করে ঘুমিয়ে আছে। কি সুন্দর বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে, দেখতে সত্যি পরীর মতো লাগছে। মন চাচ্ছে চেয়ে থাকি, কিন্তু মনে পড়লো এখানে তো জয় আছে, তাইলে জান্নাত কি করে এলো? আমার ভাবনা সেদ ঘটলো জান্নাতের ডাকে। আসলে জান্নাত ঘুম থেকে জেগে আছে। এই, আপনি এইখানে কি করছেন? তার উপরে আবার আমার বুকের উপরে। এই বাড়িটাও আমার, আর এখন এই বুকটার মালিকও আমি। তাহলে আসতে পারবো না কেন? হুম? এই যে মিস, এখন এই বুকটার পার্মানেন্ট মালিক কিন্তু আপনি হননি। সো হওয়া অবধি অপেক্ষায় থাকেন, নিজেকে একটু কন্ট্রোলে রাখেন। তুমি বাবাকে যে শর্ত দিচ্ছ সেটা ঠিক আছে, আর আমি তোমার এই কথাটা মানতে পারি একটা শর্তে। তা মহারানী, আপনার আবার কি শর্ত বলেন, একটু শুনে দেখি। তিতা নাকি মিষ্টি? আমাকে তুমি করে বলতে হবে, আর প্রতিদিন 2টা করে কিস দিতে হবে। প্রথমটা মানতে রাজি আছি, পরেরটা মানতে পারবো না আমি। ঠিক আছে, প্রতিদিন আমি এভাবেই তোমার বুকে শুয়ে থাকুম। কি ফাজিল মেয়ে দেখছেন নি? না, সেইটা হবে না। আমি কিস করতে রাজি, কিন্তু কপালে। ঠিক আছে, আমার জন্য এটাই অনেক। এখন উঠে পড়ো। রাইসার আপু, এইটা কি হলো? আর রাইসার আব্বু মানে কি? আজ থেকে শুরু করলাম। এইটা তোমার জন্য সকালের চা। আর রাইসা আমার ভবিষ্যৎ মেয়ের নাম। কথাটা বলেই জান্নাত চলে গেল। আমিও ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। এভাবেই দিনগুলো কেটে গেল। একদিন সকালে রাসেল, কালকে কিন্তু তোরা সবাই মিলে শপিং করতে যাবি। রাতে খাবারের পর্ব শেষ করে এসে যেই না রুমে ঢুকছি, মাত্র অমনি আমার তো চোখ কপালে ওঠার মতো অবস্থা। কেননা জান্নাত শাড়ি পরে আমার বিছানায় আগে থেকেই বসেছিল। তাই তো বলেই পেতনিটাকে আজকে খাবার টেবিল থেকে আগেই আসতে কেন দেখলাম। কিন্তু একটা কথা বলতে হবে, নীল শাড়িতে পেতনিটাকে যা লাগছে না, কি আর বলবো, অসম্ভব সুন্দর। ওই, তুমি আমার বিছানায় কেন? আর জয় কোথায়? আমার বরের বিছানায় তো আমি থাকতেই পারি, আর ভাইয়াকে তাড়িয়ে দিচ্ছি। আমার বুঝি আমার এই পাগল বরটার সাথে একটু প্রেম করতে হবে না? দাঁড়াও, তোমার প্রেম আমি ছোটাচ্ছি? ফাজিল মেয়ে একটা, সারাক্ষণ দুষ্টামি। আরে তোমার জন্য একটু ফাজিলতে কোনো সমস্যা নেই, বুঝলে সোনা? এখন আসো, শুয়ে পড়ো। দেখো, মাথা গরম করিও না। তুমি এখনই চলে যাও, জয় যখন তখন চলে আসবে। তাতে কি? আর ভাইয়া তো জানে না যে তার বোন একটু প্রেম প্রেম মন এখন। আবে তোরে তো কি যে করমু, দাঁড়া। জান্নাতকে আর পাইকে আমি তাড়া করতেই আমার গালে একটা কিস দিয়ে দৌড়ে পালাইছে। ফাজিল মেয়ে একটা। একটু পরে জয় আসলো। কে, কোথায় ছিলি? আমি তো একটু বাইরে ছিলাম। কেন রে, কি হয়েছে? কিছু দেখে ভয় পেয়েছিস নাকি আবার? তোর এত সুন্দরী একটা ভূতনি বোন থাকতে আমাকে ভয় দেখানোর জন্য কল্পার ভূতনির আর কি দরকার? তা আমার রাগী ফাজিল বোনটা তোর সাথে আবার কি করলো শুনি? কিছু না, এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কালকে তো আবার শপিং করতে যেতে হবে। আর মায়া মানুষের শপিং এর কথা শুনলেই তো আমার ঘুম পায়। এত সময় লাগাইবো রে ভাই। দেখিস কালকে জান্নাত কি করে শপিংয়ে গিয়ে। হয়েছে, আর ভয় দেখাস না। এভাবে কথা বলে দুই বন্ধু ঘুমিয়ে গেলাম। সকালে নাস্তা করে সবাই বসে আছি, আমি আর জয় জান্নাতের জন্য। কিন্তু মহানের আসার কোনো নাম নেই। অবশেষে আসলো এক পরিরূপে আমাদের সামনে। আমি অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়েছি, কোনোভাবেই চোখ ফেরাতে পারছি না। জয়ের ডাকে ধ্যান ভাঙলো। এত শুভ দৃষ্টি করতে হবে না, এখন চল শপিংয়ে যাওয়া যাক। জয়ের কথায় একটু লজ্জা পেলাম, আর জান্নাত তো লজ্জায় মনে হচ্ছে মোমের মতো চুপসে গেছে। আচ্ছা চল তাড়াতাড়ি। তারপর সবাই শপিং মলে আসলাম। জান্নাত একে একে সবকিছু দেখছে, কিন্তু কিছুই নিচ্ছে না। অবশেষে মর্নের শপিং শেষ হলো। সবার জন্যই পছন্দ করে কিনলো, তাও নাকি কম হয়েছে। ওই চল এখন রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নেই। ভাইয়া চলো, খুব ক্ষুধা লেগেছে, সেই কখন এসেছি। এত শপিং করলে ক্ষুধা আবার লাগবে না? আমি কিন্তু এবার কান্না করে দিব। হ্যাঁ, এই আমি বলে দিলাম। আর কান্না করতে হবে না, চলো এখন। কাঁদলে আবার তোমার চোখের কাজল মুছে যাবে। তারপর সবাই রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে মহানের কাহিনী শুরু হলো।
বাবা মা, তোমাদের হবু জামাই আর তোমাদের ওই বদ ছেলে আমায় মনের মতো শপিং করতে দিল না। কত ইচ্ছে ছিল আমার বিয়ের সময় মার্কেটে সব কিছু কিনে নিব, কিছুই হলো না। মেয়েদের আর কিছুতে রাগ অভিমান ভাঙে আর না ভাঙে। শপিং করে দিতে চাইবেন, রাগ এমনিতেই পানি হয়ে যাবে, এটা প্রমাণিত। কিরে মা, এত এত শপিং করেও বলছিস শপিং করা হয়নি? আমি তো ভাবছি মার্কেটে আর কোনো কিছু বাকি আছে কিনা। বাবা তুমিও না, কেমন জানি আমার কষ্টটা কেউ বুঝছে না। জানাত রাগ দেখে রুমে চলে গেল। দেখছেন নি কারবারটা, এত শপিং করেও মন ভরেনি। আপুরা দয়া করে বলবে তোমরা এত শপিং করতে পছন্দ করো কেন? সবার সাথে কথা বলে রুমে চলে আসলাম। আর সেই জান্নাতের রুমে গেলাম। জান্নাতের রুমের দরজা খুলেছি, ভাইরে ভাই জান্নাতের একটা চিৎকার। আমি গিয়ে জান্নাতের মুখ চেপে ধরলাম। ওই ওই কি করতেছো? আর চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না আবার, তুমি আমার সব শেষ করে দিলে। আমি কিছু দেখিনি, তুমি এবার থামো তো, ভাঙা রেডিওর মতো বাজতেই থাকো। সত্যি দেখনি তো, নাকি মিথ্যে বলতেছো? বলো। সত্যি দেখিনি। আর দরজা বন্ধ করে কেন? আসলে হয়েছে কি, আমি যখন দরজা খুললাম তখন জান্নাত ড্রেস পরিবর্তন করতেছিল। এখন আপনারাই ভাবেন কি হয়েছে। আমি কি জানি যে তুমি এখন আমার রুমে চলে আসবে? তাহলে তো আগে থেকেই রুমের দরজা তালা দিয়ে রাখতাম। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও, তাহলে আমি গেলাম, কেমন? না, এসে যখন পড়েছো তখন একটা ভিটামিন নিয়ে যাও। দাঁড়াও, তোমাকে আমি ভিটামিন দেওয়াচ্ছি। ফাজিল মেয়ে একটা, সব সময় দুষ্টামি নিয়ে থাকে। জান্নাত বলেই ওরা রুমে চলে গেছে। আমি রুমে চলে আসলাম। অনেকদিন হলো তো আমার আগের বাড়ির কথা জানা হয়নি। তা চলেন একটু শুনে আসি। চলেন তাহলে আমার আগের বাড়িতে। ভাই একটা কোম্পানিতে চাকরি করে, ম্যানেজার পদে, বিয়ে করে নিয়েছে। বৌমা আমার শার্টটা ছিঁড়ে গেছে, একটা নতুন শার্ট কিনে দাও। কি বলছেন? আপনার ছেলে কি টাকার মেশিন কিনেছে যে সব সময় যা চাইবেন তাই পাবেন? আপনাদের কাছে রিকোয়েস্ট, বাবা মার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, হোক তার আপনার বাবা মা বা শ্বশুর শাশুড়ি। ছি বৌমা ছি, উনি তোমার শ্বশুর আর তুমি তাকে এই কথা বলতে পারলে? কখনো ভাবতেও পারিনি আমারও একদিন এমন দিন দেখতে হবে। কেন পারবো না? খেতে দিচ্ছি এটাই অনেক। আমার বাড়িতে থাকতে হলে এখন থেকে কাজ করে খেতে হবে। এসব বলে ভাবি চলে গেল। আচ্ছা বলুন তো, ছেলে আর ছেলের বউ এর কাছে বাবা মা বেশি হয় কেন? তাদের যদি আরো 2-3টা ছেলে মেয়ে থাকতো তাহলে কি তারা তাদের ভরণ পোষণ করতো না? মা বাবা বেশি কিছু চায় না, তাদের সামান্য একটু চাওয়া, আপনাদের ভালোবাসা, 3 বেলা 3 মুঠো খাবার, পরে থাকার জন্য বস্ত্র। এই সামান্য চাওয়ার জন্য কি তাদের বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়? আজ এই দিনও দেখতে হচ্ছে নিজের বাড়িতে কাজের লোকের কাজ করে ভাত খেতে হবে। আল্লাহ, আমাকে মরণ দিলে না কেন এই কথাটা শোনার আগে? আজ বুঝতে পারছি অবহেলিত জীবন কতটা কষ্টের হয়। রাসেলের সাথে কতটাই না অন্যায় অত্যাচার করেছি, আজ তার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছি। জানি না ছেলেটা কি এখনো বেঁচে আছে নাকি অবহেলিত জীবন সহ্য করতে না পেরে উপর আওলার কাছে চলে গেছে। আপনারা ভাবছেন এমন কেন? আসলে ভাইয়া যে চাকরি করে সে অফিস ঢাকায়, আর তাই ভাইয়ার চাকরির সুবিধার্থে ঢাকায় এসেছে সবাই। আমার ছোট্ট পিচ্চি বোনটার কথা তো আপনাদের বলাই হয়নি। আমার ছোট্ট বোনটা এখন কিন্তু আর পিচ্চি নেই, অনেক বড় হয়ে গেছে, এবার ক্লাস 10-এ পড়ে। আমি বাড়িতে থাকাকালীন পিচ্চিটা 8ম শ্রেণীতে পড়তো, কিন্তু আমার কাছে তো পিচ্চি ছিল তাই না? এদিকে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মাঝেই মনে হলো আমার বুকের উপরে কেউ আছে, কিন্তু কি আছে জানি না। সেটা দেখার জন্য জেনে চোখ খুলেছি, অমনি ভূতনি মানে জান্নাত আমার বুকের মাথা রেখে সেই আরামে ঘুমাচ্ছে আর আমার হার্টবিট শুনতেছে। এই জান্নাত, তুমি এখানে কেন? ডাকছো কেন? দেখছো না আমি আমার স্বামীর বুকে শুয়ে আছি। এখানে তো জয় ছিল, কিন্তু জয় গেল কোথায় শুনি? ভাইয়া তার বোনকে একটু প্রেম করার সুযোগ দিয়ে চলে গেছে। এই ওঠো, বাচ্চাদের মতো কি আরামে ঘুমাচ্ছ? তবে তোমাকে খুব সুন্দর লাগছিল ঘুমান্ত অবস্থায়। তাই নাকি মিস্টার স্বামী? তা আপনি যে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন, খাবার খেতে হবে না বুঝি? খেতে তো হবেই। তা আমাকে ডাকলে না কেন শুনি? আমার তো খাইয়া কাম নেই, এত সুন্দর সুযোগ পেয়েও সুযোগটা মিস করি। আমি তোমাকে ডাকলে কি আর
তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারতাম বলো? সেটাই তো। এইভাবে জান্নাতের সাথে অনেক কথা বলে নিচে এসে কিছু খেয়ে জয়, চল বাইরে ঘুরে আসি। আমিও যাব তোমাদের সাথে। না ম্যাডাম, আপনাকে এখন কোথাও যেতে হবে না। আমি চাই না আপনার উপরে বাইরের কারো কুনজর পড়ুক। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাবে কিন্তু। আর আসার সময় তোমার পাগলিটার জন্য ফুচকা আর আইসক্রিম কিনে নিয়ে আসলে ভুলিও না কিন্তু। ঠিক আছে আনবনি, এখন তুমি গিয়ে একটু পড়তে বসো কেমন? রাসেল চল তো, এই ভূতনির সাথে এত কথা বলার কি আছে? ভাইয়া ভালো হচ্ছে না কিন্তু। আমি ভূতনি, তোর বউ ভূতনি হবে দেখিস। হলেও তোর মতো তো আর ভূতনি হবে না, পেতনি একটা। আহা, আম্মু দেখেছো, ভাইয়া আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছে। এই তোরা এসব কি শুরু করেছিস? তোরা যা ঘুরে আয়। তারপর অনেক কথা বলে আমি আর জয় ঘুরতে বের হলাম। সোজা হাঁটতে হাঁটতে চলে আসলাম চাচার টং দোকানে। চাচা, কড়া করে 2 কাপ দুধ চা দিন তো। এখানে চাচা আমাকে খুব ভালো করেই চেনে। বন্ধু জানিস, এই পেতনি বোনটাকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু জ্বালিয়ে মারে। তার জন্যই তো তোমাদের ঘাড় থেকে নামিয়ে আমার ঘাড়ে তুলে দিতেছো। বুঝি না, মনে হয় আমি কিছুই, তাই না? যা, তোকে আমার বোনকে বিয়ে করতে হবে না। আমার বোন যেমনই হোক, আমার কাছে তো রাজকুমারী, তাই না? আর আমার কাছে স্বপ্নের রানী। এভাবেই 2 বন্ধু আরো কিছু কথা বলে চা শেষ করলাম। দোস্ত, তুই তাহলে এখন বাসায় যা, আমি একটু পরে আসি। তুই আবার এখন না গেলে আমার রাগী বোন তোকে লবণ মরিচ ছাড়াই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আচ্ছা যা, আর দেখে শুনে বাসায় আসিস, না হয় কোনো পেতনি জানি তোকে আবার টেনে নিয়ে যায়। আমি কি ভীতু যে আমাকে পেতনি টেনে নিয়ে যাবে? আমার মতো যেদিন পেতনি নিয়ে যাবে সেদিন বুঝবা কেমন লাগে। আর দেরি না করে বাসায় আসার জন্য সেখান থেকে রওনা দিলাম। কিছু দূর আসতেই সামনে দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। আপনারা তো জানেনই আজকাল দেশের কি অবস্থা, মেয়েরা রাস্তায় স্বাধীনভাবে চলতে পারে না। তাদের কি কোনো স্বাধীনতা নেই নাকি? নিজের বোন কলিজা আর অন্যের বোন মাল। দৃষ্টিভঙ্গি পাল্টান, দেশ থেকে ধর্ষণ এমনিতেই বিলীন হয়ে যাবে। আমার কেন জানি খুব মায়া হলো, মনে হচ্ছে মেয়েটা আমার সাথে জন্মের চেনা কেউ। এই কি হচ্ছে এখানে? তুই কি দেখতে পাচ্ছিস না তোর বোনকে আমরা আদর করতে যাচ্ছি? তখন মেয়েটা দৌড়ে আমার পিছনে দাঁড়িয়ে পড়লো। হয়তো আমাকে সে ভরসা করতে পেরেছে। ওরে বাবা, তাই নাকি? তাই আমার বোনকে আদর কর। আমাদের কথা কি তোর কাছে মজা মনে হচ্ছে নাকি? দেখছিস না আমরা 4 জন আছি এখানে। তোরা তো পুরুষ নামের কলঙ্ক। একটা মেয়েকে একা পেয়ে কাপুরুষের মতো 4 জন মিলে এসেছিস এপটিজিং করতে। এই তোরা চেয়ে চেয়ে কি দেখছিস? শালা অনেক জ্ঞান দিচ্ছে, তাই একটু তোরা ফ্রিতে ওর সইটা টিপে দে। ওদের কথা শুনে আমার খুব রাগ হলো। শালাদের উত্তম মধ্যম কিছু দিলাম আর সব শালা পালিয়ে গেল। ভাইয়া, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নেই। আপনি না থাকলে হয়তো আমি ওদের লালসার শিকার হতাম। আরে না, তোমার পরিবর্তে যদি অন্য কেউ হতো আমি এমনটাই করতাম। আচ্ছা তোমার নাম কি আর কোথা থেকে? আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না ভাইয়া, সেটার আর দরকার নেই। এমনিতেই আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আর ভাইয়া, আমার নাম রিয়া। আগে গ্রামে থাকতাম, এখন এইখানের এই জায়গায় থাকি। রিয়ার মুখে রিয়ার নামটা শোনা মাত্রই আমার কলিজাটা কেঁপে উঠলো। রিয়ার কথাগুলো শুনে নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা পানি গাল বেয়ে পড়লো। বুঝতে পারলাম না কেন এমন হলো। মনে হলো ওর সাথে যেন আমার রক্তের সম্পর্ক আছে। ভাইয়া, আপনি আমার সম্পর্কে কেন জানতে চাইলেন? আর কান্নাই বা কেন করছেন? আচ্ছা, তোমার কি রাসেল নামের কোনো হতভাগা ভাই ছিল যে হামেশাই পরিবারের কাছে অত্যাচারিত হয়ে এসেছে? ছিল, কিন্তু সে আমাদের ছেড়ে চলে গেছে পরিবারের সবার অত্যাচার সহ্য করতে না পেরে। তখন আমি একটু ছোটই ছিলাম, ভাইয়ের জন্য তেমন কিছুই করতে পারিনি। তবে ভাইয়া আমাকে খুব ভালোবাসতো। কিন্তু আপনি আমার সম্পর্কে এত কিছু কেন জানতে চান? কারণ আমি আর কেউ না, তোর সেই হারিয়ে যাওয়া হতভাগা ভাই। কি? আপনি সত্যি আমার হারিয়ে যাওয়া সেই ছোট ভাই? রে পাগলি, আমি যে তোর হারিয়ে যাওয়া সেই ছোট ভাই। রিয়া আমার কথা শুনে ভাইয়া বলে দৌড়ে এসে আমাকে জোরে ধরে কান্না করে দিল। ভাই বোনের ভালোবাসা তো অনেক হলো, এবার এখানে যে সবাই বিনা পয়সায় সিনেমা দেখতেছে সেদিকে একটু নজর দিন। আরে তুমি এখানে কেন আর কখন এলে? তোমাকে ফোন দিয়ে পাচ্ছিলাম না, আর তুমি বাসাতেও যাচ্ছ না, তাই তোমার মোবাইলে লোকেশন দেখে গাড়ি নিয়ে আসলাম।
আমি আর জান্নাত কথা বলতেছি, সেটা অবাক হয়ে দেখছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না, তাই জিজ্ঞেস করে, ভাইয়া এই মেয়েটা কে? আর তোমার সাথে তো কথা বলছে কেন? ও শিট, তোকে তো বলাই হয়নি এটা কে। তাহলে শোন। তারপর ওদের দুইজনের পরিচয় করে দিলাম। আমরা কিছু খেয়ে রিয়াকে বাসায় দিয়ে আমি আর জান্নাত বাসায় আসলাম। আজ আমি অনেক খুশি, বাট আমার এই খুশিটা ক্ষণিকের জন্য ছিল, কারণ আমার রিয়ার বলা কথাগুলো মনে পড়ে যে আমার বাবা মা অনেক কষ্টে আছে। এদিকে রিয়া, তোর আজকে বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? তোর তো এত সময় লাগে না কখনো। তুই কোথায় ছিলি? রিয়া কোনো কিছু বলতে যাবে তার আগেই ভাবি বলে ওঠে, যেটা শুনে সবাই অনেকটাই অবাক। কেননা থাক, আমি কমু না, আপনারা নিজেরাই শুনে আসেন কেমন। দেখেন গা কোথায় কোন ছেলের সাথে কি করে আসলো। এইসব মেয়েরা এই কাজগুলো ছাড়া আর কি বা করতে পারে? বৌমা, ঠিক করে কথা বলো। এইসব কি বলছো? হ্যাঁ, তুমিও তো আমার কাছে যেমন আদরের, আমার মেয়ে আমার কাছেও তেমন আদরের। তাই আমার মেয়ের নামে বাজে কথা বলবে না। আমার মেয়ে ওই রকম হতেই পারে না। বলবো, 100 বার বলবো। এই বাসাতে থাকতে হলে এইসব ফষ্টি নষ্টি করা চলবে না। কাজ করে খেতে হবে এখানে থাকতে হলে। আর আপনার এত বড় সাহস, আমার খেয়ে আমার পরে আমার সাথেই রাগ দেখিয়ে কথা বলছেন। আজকে আপনার ছেলে আসুক, দেখেন কি করি। আর আজকে আপনাদের খাওয়া বন্ধ সবার। রিয়া সেইখানে কিছুই বলতে পারলো না, শুধু কথাগুলো শুনেই গেল, কারণ আমি কাউকেই কোনো কিছু বলতে মানা করে দিছি। সেইখানে রিয়ার না দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমে এসে আমাকে সব খুলে বলল আর কান্না করলো। ভাইয়ের প্রতি বোনদের ভালোবাসা একটু বেশিই থাকে। আপনারা ভাবতেছেন রিয়া আমায় কেমনে বললো? আসলে তখন আমার নাম্বারটা ওকে দিয়ে এসেছিলাম। আমিও সিদ্ধান্ত নিলাম কিছু খাবার নিয়ে দিয়ে আসি। রিয়া তো বললো ওদের নাকি আজকে না খাইয়ে রাখবে, তাই যেই ভাবার সেই কাজ। সব কিছু জান্নাতকে খুলে বললাম, আর জান্নাত সব কিছু ম্যানেজ করে দিল। আর এদিকে কিছুক্ষণ পরেই ভাইয়া বাড়িতে এসে হাজির। কি হচ্ছে কি এসব? এটা কি কোনো নাটকের শুটিং করার জায়গা? ভাইয়ার কথা শুনে ভাবি দৌড়ে এসে ভাইয়ার কান পড়ে দিতে শুরু করলো। মানে মন্ত্র, কি মন্ত্র সেই আপনাদের ভালো করেই জানা, তাই আর বললাম না। এই দেখো না, তোমার মা বাবা বোন আমায় মেরে কি করেছে। আমি শুধু বলেছিলাম একটু কাজ করতে। আমি কি একা সব কাজ করতে পারি বলো? তাই একটু সাহায্য করতে বলেছিলাম। 3 জনে মিলে আমার কি অবস্থা করেছে দেখো। ভাবি কান্না করে বলল, আর শরীরের কিছু অংশ দেখালো যেখানে মশা মেরে দেখা হয়েছিল। দেখছেন নি কি কথাটা বললো? এসব মেয়েরা পারেও বটে এসব ভালোভাবে করতে। এই যে ভাইয়েরা, আপনার বউয়ের কথা শুনবেন না কেন? অবশ্যই শুনবেন, তবে কথাটা একটু যাচাই করে দেখবেন যা বলছে তা কতটুকু সত্য। যাচাই না করে মিথ্যার জালে ফেসে মা বাবাকে কষ্ট দিয়েন না। আর এই যে মেয়েরা, আপনার শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করেন কেন? একটু ভেবেছিলেন কি বিয়ের পরে এই অবহেলিত শ্বশুর শাশুড়ি আপনাকে আপনার মা বাবার মতো করে ভালোবেসে বাবা মায়ের অভাবটুকু পূরণ করার চেষ্টা করে? তাই প্রতিটি মেয়ের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা শ্বশুর শাশুড়িকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন। আমার কথাগুলো তো কেউ দুঃখ পায়েন না। ভাবির বলা কাহিনী শুনে তো ভাইয়া মোমের মতো গলে গলে, আর ভাইয়া রেগে গিয়ে যা করলো তা দেখে তো আমার পাঠক পাঠিকাদের চোখ কপালে ওঠার মতো অবস্থা। কেননা ভাইয়া ভাবির গালে গুনে গুনে ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর বলতে থাকে, তুই কি পেয়েছিস? সব সময় এটা না সেটা বলবি আর আমি শুনবো? তুমি আমাকে এইসব ফালতু লোকেদের জন্য এভাবে মারতে পারলে? আমি থাকবো না এই বাড়িতে। আমি আজই বাবার বাড়ি চলে যাব। তোকে মারবো না তো কি করব? আদর করবো, তাই না? তোকে মারছে আর তুই তাদের বাড়ি ছাড়া না করে এই বাড়িতে থাকতে দিয়ে আমাকে বলছিস কেন? তোর যা মন চাই তাই কর। ভাইয়ের বলা কথাগুলো শুনে যেন সবাই থমকে গেল। কেউ কিছুই ভাবতে পারছে না কি হয়ে গেল একটু আগে, কি বললো এইসব ভাইয়া। এদিকে ভাবি তো সেই লেভেলের খুশি, মনে হয় কিরণমালার ড্রেস কিনে যতটা খুশি না হয়েছিল তা থেকে বেশি খুশি হলো ভাইয়ের বলা কথাটা শুনে। কি ব্যাপার, বলেছিলাম না এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে? আমার কথা তো শুনিসনি তোরা। এখন দেখ কেমন লাগে। এই বলে রিয়ার গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল। ভাবি ছাড়ো, লাগছে। আর মেরো না প্লিজ। আমরা এখন থেকে তোমার সব কথাই শুনবো আর সব কাজ করব। বৌমা, ওকে আর মেরো না। আর অনেক কষ্ট হচ্ছে। মারতে হয় আমাদের মারো, তা আমার মেয়েকে ছেড়ে দাও। আরে তাই তো আমি ওকে এত মারছি। কেন? মারতে তো হবে আপনাদের। ছি বৌমা, এইসব কি বলছো? আমরা তোমার গুরুজন,
আর আমাদের সাথে এমন করতেছ? ভদ্রতা বলতে কিছুই জানো না নাকি? বাবা রে বাবা, আপনাদের আবার মান সম্মান করতে হবে। উপরের কথাটা বলে বাবাকে ধাক্কা দিয়ে যেই ফেলে দিতে যাবে তখনই আমি দরজায় এসে হাজির। আমাকে দেখতে পাই ভাইয়া খুব ভয় পায়, যেন তার অনেক কিছু হতে চলেছে। কিন্তু মা বাবা আমাকে চিনতে না পারলেও মুখের দিকে এক ধ্যানে চেয়ে আছে। জন্মদাতা মাতা পিতার চোখ এমনই হয়, হাজার ভিড়ের মাঝে সন্তানকে খুঁজে নিতে পারে। তাই আপনাদের বলছি, মা বাবার মনে আঘাত পায় এমন কাজ কখনো করবেন না। কিন্তু সবার মাঝে একজোড়া চোখ আমাকে দেখতে পেয়ে খুবই খুশি, আর সেটা হলো আমার আদরের ছোট বোন রিয়া। ভাইয়া ভয়ে আমতা আমতা করে বলল, স্যার স্যার আপনি হঠাৎ করে আমার বাসায় কি মনে করে? আপনারা অবশ্যই ভাবতেছেন ভাই আমাকে দেখে এতটা নার্ভাস হলো কেন, আর ভয়ই বা পাচ্ছে কেন। আসলে ভাইয়া আমাদের অফিসে ম্যানেজারের পোস্টে চাকরি করে, বুঝতে পেরেছেন নাকি এখনো ভেজাল আছে? কেন মিস্টার হৃদয়, আমি কি আপনার বাসায় আসতে পারি না? আর আপনাকে খুব ভালো মানুষ বলে জানি, আর আপনি এমন একজন নোংরা মনের মানুষ। সি, আপনি মানুষ নাকি পশু? নিজে দাঁড়িয়ে থেকে বউকে দিয়ে মা বাবা বোনকে মায়ের খাওয়াচ্ছেন। আপনি তো পুরো পুরুষ জাতের কলঙ্ক। আসলে স্যার হয়েছে কি, আপনি যেমনটা মনে করতেছেন তেমনটা আসলে কিছু না। চুপ থাকেন, লজ্জা লাগে না এই কথা বলতে? যে ছেলে নিজের বাবা মাকে ভাত কাপড় দিতে চায় না, বাড়িতে চাকরের মতো খাটায়, বউয়ের কথা শুনে বাড়ি থেকে বের করে দিতে চায়। স্যার আমার আসলে ভুল হয়ে গেছে, আমি এমনটা কি করে করতে পারলাম ভাবতেই পারছি না। হাত ছাড়েন। আর আপনি কি মানুষ নাকি পশু, বাবা মার সাথে এমন আচরণ করেন? এই, তুই কে রে? আমাদের মাঝে নাক গলাতে আসিস? অনেকক্ষণ যাবৎ দেখছি, কিছু বলছি না। কোথাকার কোন ফকিরের বাচ্চা আইছে আমাকে জ্ঞান দিতে। ভাবি অনেক রাগ নিয়ে কথাগুলো বলল। আসলে ভাবি জানে না আমি কে, আর ভাইয়া স্যার বলছে আমাকে, তাও বিশ্বাস করেনি। আর সবচেয়ে বড় কথা, আমি সাধারণভাবে এসেছি। এই যে মিসেস, এইভাবে অপমান করতে পারেন না। আর মিস্টার হৃদয়, আপনার বাসায় আইসি বলে এইভাবে ঘরের বৌদি অপমান করলেন? আমি ভাই আর ভাবিকে উদ্দেশ্য করে ঠাস ঠাস করে 3 থাপ্পড় বসিয়ে দিল গালে। আপনারা তো সব সময় উল্টা মনে করেন, থাপ্পড়গুলো আমার গালে না, সুন্দরে ভাবির গালে পড়েছে। এই, তুই জানিস কাকে কি বলছিস? এনি আমার বসের ছেলে, সে চাইলে আমাদের এখনই তার গোলাম বানাতে পারে। আপনাদের টাকা আছে বলে আজ মানুষকে মানুষ মনে করেন না। দেখবো আমি আপনাদের এই টাকার অহংকার কয়দিন থাকে। আমি ভাইয়ের তো কাপা কাপের অবস্থা। যা যা, দেখা যাবে। যা পারিস তাই করস, আমাদের কিচ্ছু করতে পারবি না। তুই জানিস আমার বাবার নাম করা ব্যবসায়ী আলতাফ মাহমুদ। দেখা যাবে এই জোর গলা কতক্ষণ থাকে। আর আপনাদের দিয়ে যদি এদের পা ধরে ক্ষমা চাইতে না পারি, তাহলে আমার নাম রাসেল না। अबे जा जा, দেখা যাবে। तू हमार क्या उखाड़ लेगा? তাদেরকে আর কিছু না বলে বাবা মার উদ্দেশ্যে বললাম, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তো আমার সাথে আসতে পারেন আমার বাড়িতে। তুমি কে বাবা যে আমরা তোমার সাথে কথা বলতে যাব? মনে করেন আমি আপনার ছেলের মতোই কেউ একজন। বাবা, ওই দিন আমাকে যে ভাইয়া বাঁচিয়েছিল না, আবার শপিং করে বাড়ি পৌঁছে দিয়েছিল, এই সেই ভাইয়া। বাবা, তোমাকে যে মা গর্ভে ধরেছে সেই সফল। জানি না তুমি কে, তোমার পরিচয়, তবুও আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছো। যেখানে নিজের গর্ভে সন্তানটি আমাদের ছুঁড়ে ফেলে দিল, তোমার এই উপকারের কথা আমরা কখনোই ভুলবো না। আমারও কান্না পাচ্ছে, খুব বলতে ইচ্ছে করছে। মা, মা গো, আমি যে তোমাদের অবহেলায় অত্যাচারিত সেই ছেলে, কিন্তু বলা হলো না। কোনো এক অজানা সংকোচ, ওখানে আর এক মুহূর্ত না থেকে বাড়িতে মা বাবা রিয়াকে সাথে করে নিয়ে আসলাম। এটা অবশ্যই জানাতে ইচ্ছা ছিল আমি যেন তাদের সাথে নিয়ে আসি এই বাড়িতে। সবাই জানে, জান্নাত বলে দিছে, শুধু আমার বাবা মা জানে না আমি আসলে কে। কাউকে বলতেও মানা করছি। আমরা বাড়ির ভেতরে চলে আসলাম, কিন্তু এসে দাঁড়াতেই কেউ একজন খুবই অবাক হলো আমাদের দেখে। কি হতে পারে বলেন তো? না থাক, আপনাদের তো এত মাথায় প্রেশার দিতে হবে না, আমি নিজেই বলে দিচ্ছি কেমন। আমাদের দেখে যেই 2 জোড়া চোখ অবাক হয়ে তাকিয়েছিল, সেই মানুষ 2জন আর কেউ না, তা হলেন আমার হবু শ্বশুর শাশুড়ি। আর সবচেয়ে অবাক হওয়ার পালা হলো, তারা দৌড়ে এসে আমার বাবা মা আর মাকে জড়িয়ে ধরলো। কিছুই বুঝলাম না, এত সময় তারা অবাক হয়ে তাকিয়েছিল, এখন আমরা সবাই তাকিয়ে আছি। সবার মনে একটাই প্রশ্ন, চেনে না জানে না, আজই প্রথম দেখলো, আর তাতেই বন্ধুদের মতো বুকে জড়িয়ে নিল। মা, তুমি এনাদের আগে থেকে চেনো নাকি? আর এদের সাথে তোমাদের আগে থেকেই কিসের পরিচয়?
আরে জান্নাত মা, তোরা আগে আমাদের থেকে সব সময় জানতে চাইতি না যে তোদের একটা আন্টি ছিল? সে কোথায়? এই তোর সেই ফুপা ফুপি। অরে মা, আমরাই তোর সেই ফুপি আর ফুপা। কোনো এক পরিবারের কারণে আমরা তোদের থেকে দূরে চলে গিয়েছিলাম। মা জান্নাত আর জয়কে জোরে ধরে বলে। সবার এই কথাগুলো শুনে আমার যেন মাথাটাই কাজ করা বন্ধ করে দিছে। কি হচ্ছে আমার সাথে এইসব? একের পর এক অবাক হয়েই যাচ্ছি। জানো বুবু, তোমরা চলে যাওয়ার পর আমি তোমাদের অনেক জায়গায় খুঁজেছি, বাট কোথাও খুঁজে পাইনি। কি করে পাবি বল? আমরা তো সেদিন তোদের ছেড়ে গ্রামে চলে গিয়েছিলাম। সবাই নতুন পুরাতন মানুষ একত্রিত হয়ে পরিবারের গঠন চিত্র তৈরি করলাম। একে অন্যের সাথে পরিচয় পর্ব শেষ করে সবার সাথে কথা বলা শেষ করে খাবার খেতে গেলাম। খাবার টেবিলে আচ্ছা ভাবি, এই ছেলেটাকে তোমাদের কে হয়? যেখানে জান্নাত আর জয়কে তো চিনলাম। মা আমার কথা শাশুড়িকে জিজ্ঞেস করলো। আরে আপা, আপনাদের তো বলাই হয়নি, এ হচ্ছে রাসেল, আমার আরেক ছেলে, মানে আমার জান্নাত মামুনির হবু জামাই। ও আচ্ছা, ছেলেটা অনেক ভালো। জান্নাতের কপালটা অনেকই ভালো যে এমন একটা হীরার টুকরা ছেলেকে জীবন সাথী হিসাবে পেতে চলেছে। সেখানে আর বেশি কথা হলো না, কারণ খাবার সময় বেশি কথা বলতে নেই। খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। সেখানে বাঁধলো আরেক লঙ্কা কাণ্ড। তাহলে চলেন দেরি না করে দেখে আসি। আমার কলিজাটা কি করে গো? জান পাখি, তুমি কি তোমার চোখ দুটা ফ্রিজে রেখেছো যে দেখতে পাচ্ছ না আমি ঘুমাচ্ছি? তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে আমার সাথে কথা কে বলতেছে? হ্যাঁ, আর তুমি আমাকে একা রেখে ঘুমোতে চাও কোন সাহসে? এই তুমি এসব কি বলছো? তোমাকে নিয়ে ঘুমাবো কেন? জান্নাত কাছে আসতে আসতে বললো। বোঝে না, বোকা ছেলে। এমন ভাব করতেছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি বলছো কি? আমি মাছ মাংস সবকিছুই খাইতে জানি। জান্নাত আমার বুকের উপরে উঠে কেল দিয়ে দিতে বললো। কেন? অন্য কাউকে নিয়ে ঘুমানোর মতলব আছে নাকি? আর শুধু মাছ মাংস খেলেই কি হবে? অন্য কিছু খেতে হবে না বুঝি? এই লাগছে তো, তুমি আসলে কি চাও বলো তো? তোমার কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি কি বাচ্চা খোকা যে বোঝো না আমি কি চাই? আদর করে আমাকে ঘুম এনে দাও। দেখছেন নি এই মাইয়ার মাথা পড়ে গেছে। লজ্জা শরম বলে যে একটা কিছু আছে, এই মাইয়ার সেইটাই ভুলে গেছে। চলেন এরে পাবনায় রাইখা আসি। না থাক, আমারই কষ্ট হইব। তারপর জান্নাতের কপালে আলতো করে ভালোবাসার পরশ দিয়ে অনেক কিছু বুঝিয়ে ঘুমাতে পারলাম। কি মেয়েরে বাবা, এত রাগ! আচ্ছা আপু মরিরা, আমাকে একটু বলবে যে মেয়েরা ভালোবাসার মানুষের সাথেই কেন এত রাগ দেখায়? সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিচে নেমে দেখতে পেলাম বাবা আর শ্বশুরমশাই গল্প করছে। মা আর শাশুড়ি মা মিলে রান্না করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালোই আছি। তা ভালোই তো একা একা বসে গল্প করছেন। গল্প কেন করব না বলো, এতদিন পরে ওদের কাছে পেলাম। এভাবেই আরো কিছু কথা বলে খাওয়া দাওয়া করে অফিসের জন্য বের হলাম। এর মধ্যে ভাই অফিসে এসে তার কেবিনে ঢুকতে যাবে, তখন পিয়ন এসে বলল। হৃদয় সাহেব, আপনার চাকরি নেই, বরং আপনি যে 10 লাখ টাকা কোম্পানি থেকে লোন নিয়েছিলেন তা আগামীর মধ্যে পরিশোধ করতে হবে, না হলে কোম্পানি আপনার বাড়ি দখল নেবে। কথাটা শুনেই তো ভাইয়ার হুঁশ উড়ে গেল। ভাইয়া তো মাথায় হাত দিয়ে বসে পড়ার অবস্থা। আমি তো সব টাকা শেষ করে ফেলেছি নানান কাজ করে, তাহলে আমি এখন এতগুলো টাকা কি করে পরিশোধ করব বলেন? স্যার, আমি তো সেটা জানি না, আমাকে যেটা বলার আদেশ দেওয়া হয়েছে সেটাই আমি আপনাকে বললাম। আচ্ছা, আমি কি এই ব্যাপারে স্যারের থেকে সাহায্য পেতে পারি? না, আগে তো বলে দিলাম, টাকা না দিতে পারলে কোম্পানি আপনার বাড়ি লিখিয়ে নেবে। আমি তাহলে আসি। উপরের কথাটা বলেই পিয়ন চলে গেল। এদিকে আমি অফিসে চলে আসি। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে সেই খেয়ালটা নেই। আমি তাড়াতাড়ি জান্নাতকে ফোন দিলাম। হ্যালো জান্নাত, কলিজার টুকরা বলো। খাওয়া দাওয়া করেছো তো নাকি? সারাদিন দুষ্টুমি করে দিন পার করলে। তুমি জানো না আমি প্রতিদিন তুমি খাওয়ার পরে খাই? তুমি এখনো ফোন করনি তাই আমি খাইনি। এই রে, আমার তো আসলে আজকে মনে ছিল না। আচ্ছা তুমি খাবার খেয়ে রিয়াকে সাথে নিয়ে শপিং মলে আসো। আচ্ছা আসতেছি, তুমি আমাদের জন্য অপেক্ষা করো। খবরদার কোনো মেয়ের দিকে তাকাবে না, চোখ তুলে নেব। দেখছেন কি থ্রেটটাই না দিল। যাই হোক, ওরা আসতে আসতে আমি অফিসের কিছু কাজ করে ফেলি।
তখনই জলিল চাচা আমার কেবিনে আসেন। এইখানে জলিল চাচা হলো আমাদের অফিসের পিয়ন। আমি চাচাকে চাচা বলে ডাকি। বাবা আমাকে কি জন্য ডাকছো বলো? চাচা, আপনি কি হৃদয় সাহেবকে তার নোটিশটা ঠিকমতো দিয়েছেন? হ্যাঁ বাবা, আমি বলছি নোটিশটা শুনেই তো তার অবস্থা দেখার মতো ছিল। তাই নাকি? তাহলে তো খেলা জমবে ভালো। আমার সাথে পাঙ্গা, তাই না? কিন্তু বাবা এতগুলো টাকা সে দিবে কেমনে? শুনছি নতুন গাড়ি কিনছে তার বউকে খুশি করার জন্য। ও, আমার তো মনে নাই। আপনাদেরকে একটা খুশির খবর দিতাম। আর খুশির খবরটা হলো 4 দিন পরে আমার আর জান্নাতের বিয়ে। আপনাদের কিন্তু জান্নাত নিজেই ইনভাইট করছে, আসবেন। এই রে কাম সারছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কখন যে ওরা চলে এসেছে জানতেই পারে নাই। এই এখন চলো তো যাই, তোমার গল্পের পাঠক পাঠিকাদের অনেক কিছু বলেছো, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আমার পাঠক পাঠিকাদের তো অবশ্যই বলতে হবে, তাই না? কারণ এই ভাই বোনেরাই তো আমার সব চাওয়া পাওয়া পূরণ করে। মহারাজ, জানি আমি সেটা। এইটুকু যদি না জানি তাহলে আমি তোমার কিসের বউ? এইভাবে কিছু কথা বলে চলে আসলাম মার্কেট নামক ভিড় জমানো জায়গায়। আল্লাহ জানে এদের শপিং করতে না জানে কত সময় লাগে। ওরা একটা একটা করে দেখতেছে, আর যেটা পছন্দ হচ্ছে সেটা সবার জন্য কিনে নিতেছে। এরকম করে করে অবশেষে অনেক কষ্টের প্রহর পেরিয়ে সব কিছু কেনা শেষ হলো মহারানীদের। বাইরে ভাই, এদের সাথে মার্কেট করতে এসে জীবনটার 13টা বেজে গেছে। এরকম মার্কেট করতে গিয়ে আপনাদের কার কেমন কষ্ট পেতে হয়েছিল জানাতে ভুলবেন না কিন্তু। এরপর ওদেরকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে সবার পছন্দের খাবার খেয়ে বাসায় চলে আসলাম। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। আমরা মেয়েরা তোমাদের থেকে কি বা আর চাই বলো? আমরা তো শুধু একটু সাজগোজ করতেই বেশি পছন্দ করি, তাই একটু শপিং করতে হয়। হয়েছে মা, আর চোখের জলে নাক ভিজিয়ে ফেলতে হবে না। এরপর যেন সবাইকে সবারটা বুঝিয়ে দিল। কিন্তু একটা জিনিস কেউ ভেবে পাচ্ছে না, কারণটা হলো সবাই সবারটা নেওয়ার পরেও 3টা জিনিস থেকেই গেল। সেটাই প্রশ্ন সবার মনে, এইগুলো কাদের জন্য? সবার মনে জানতে চাওয়া কথাটা বলে দিলাম যে এইগুলো সব ভাইয়া ভাবি আর আমার ছোট্ট পরি, মানে ভাইয়ার মেয়ে রাইসার জন্য। আপনাদের হয়তো রাইসা মামুনের কথাটা বলতেই ভুলে গেছি, কিছু মনে করবেন না। আচ্ছা, তুমি তো ওদের দেখতেই পারো না, তাহলে ওদের জন্য এত কিছু আনলে মানে? আমি আপনার ছেলের মতো হলে তারাও তো আপনার ভাই, ভাবি আর কিউট ভাতিজির মতো, তাই না? তাহলে আমি কি তাদের জন্য কিছু করতে পারি না? তোকে দেখে আমার ছেলে রাসেলের কথা মনে হচ্ছে। রাসেল হয়তো এখন তোর মতোই হয়েছে। আমি কিছু বলতে যাব তার আগে রিয়া কিছু একটা বলে দিয়ে জিহ্বায় কামড় দেয়। আব্বু, ও ভাইয়ার মতো না, বরং ওই হলো আমার ছোট ভাই রাসেল। কি বলছিস তুই? ও রাসেল? আর আমি ওকে চিনতেই পারিনি। এই রে, বলে ফেললাম। ভাইয়া সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। বাবা রাসেল, তুই আমাদের ক্ষমা করে দে। তোর সাথে যা করেছি তা হয়তো কোনো ক্ষমা নেই, আর সেই শাস্তি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। হ্যাঁ বাবা, আমাদের ক্ষমা করে দে। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি। তুই ক্ষমা না করলে আল্লাহ যে আমার মতন তার এই পাপী বান্দিকে ক্ষমা করবে না। তোমরা এভাবে কেন বলতেছো বলো? তোমাদের উপরে আমার কোনো রাগ অভিমান কিছুই নেই। তোমরা আমার সাথে যেটা করছো সেটা ভুল ছিল, বুঝেই অনুশোচনা করছো, এটাই অনেক। আমরা আসলেই ভুল করেছি, তোকে কতটা না কষ্ট দিয়ে। তোকে ছেলে না ভেবে যাকে ছেলে থেকেও বেশি ভালোবেসেছি সে আজকে আমাদের দুলে ফেলে দিচ্ছে। আর তোকে অবহেলা অত্যাচার করার সত্ত্বেও তুই আমাদের না ভুলে বিপদে পাশে এসে দাঁড়িয়েছিস। আমাদের ক্ষমা করে দিস বাবা। আমরা যে ভুল করেছি সেটার জন্য হয় নিজেকে কোনোদিন মাফ করতে পারবো না। বাবা এভাবে বলো না তো, আমি এসব কিছু মনে রাখি। এখন সবাই হাসো কেমন? পাগল ছেলে একটা। আমি বাবা মাকে বুকে জড়িয়ে নিলেই মা উপরের কথাটা বলে সবাই অনেক খুশি যে আমি আমার পরিবারের সাথে মিল হয়েছি। রাসেল, তুই এত কিছুর পরেও সবার কথা কত ভাবছিস, আর আমরা কত অত্যাচারী না করেছি তোর ওপর। ঠিক মতো খাইতে পর্যন্ত দিইনি। বাবারে, আমাদের তুই ক্ষমা করে দিস। যার সাথে সুখে সংসার করার কথা ভেবেছি আর সেই দূরে ঠেলে দিচ্ছে, আর যাকে নিয়ে কখনো চিন্তাও করিনি সে আপন করে নিয়েছে।
না তোমরা এমন করে বলো না, আমার অনেক কষ্ট হয়। সব আমার কপালের লিখন, এতে তোমাদের কি দোষ বলো? বাবা রাসেল, তুই কি ওদের ক্ষমা করে দিতে পারিস না? শুনেছি ওদের নাকি সব কিছু নিলামে উঠে যাবে কালকে। হৃদয় আর বৌমা এসেছিল, আমার আর তোর মায়ের পা ধরে কান্না করে ক্ষমা চাইছে, কিন্তু আমরা কিছু বলি নাই। বলছি তুই ক্ষমা করলেই তারা ক্ষমা পেতে পারে। বাবা তুমি এটা কি করছো? আমি কি করে ওদের সাথে রাগ করে থাকবো বলো? তুমি সব ঠিক করে নিলেই হতো। আপনারা হয়তো ভাবছেন এদের এত সহজে কি করে ক্ষমা করলাম। চলুন একটু ঘুরে আসি স্বপ্নপুরী, সরি ফ্ল্যাশব্যাক থেকে। আমাদের তো আর কিছুই থাকবে না। তোমার বাবাকে বলো, সে যদি কিছু হৃদয় টাকা দিয়ে ভাইয়া সাহায্য করতো বলতেছে তাহলে এই তারা বাড়িটা আসলে ওদের অনেক দিতে বড় হতো ভুল না। করেছে। এখন বাবাকে তারা বলেছিলাম, পথের ভিখারি কিন্তু হয়ে গেছে। বাবা কি বলেছে এইসব জানো? কিছু নাকি সব আমার টাকা অভিশাপেই হয়েছে। এতিমখানায় দিয়ে দেবে, আমার সাথে তাও কতই না আমাদের অন্যায় দিবে না। করেছে কোনো এর অপরাধ কারণ ছাড়াই, আমি তোমার এগুলোই পরিবারের ভাবতেছে আর কাউকে বলতেছে। আপন করতে পারিনি। আমার না মনে হয় তোমার স্যার, মানে রাসেল, উনি মনে হয় আমাদের আপন কেউ। না হলে বাবা মা আর রিয়াকে এত সহজে সাথে নিয়ে গেল কেন? হুম, আপন মানে কি? ও আমার ছোট ভাই রাসেল, আমি রিয়ার থেকে শুনেছি। তাহলে তো ভালোই হলো। আচ্ছা চলো না, আমরা রাসেল আর বাবা মার থেকে ক্ষমা চেয়ে নিই। ওরা ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমরা যা করেছি ওদের সাথে, তারপরে ওরা কি আমাদের ক্ষমা করে দেবে? আমাদের ক্ষমা না করলেও রায়সান মুখের দিকে চেয়ে ক্ষমা না করে থাকতেই পারবে না। তুমি দেখো, আর রায়সা হলো সবার চোখের মণি। ফ্ল্যাশব্যাক শেষ। এখন আপনারাই বলেন এদের ক্ষমা না করে কি করে থাকি? আপনারাই তো ভাই ভাবি, আমি এদের পাশে না থাকলে যে এরা অসহায়। তুই আসলে কী দিয়ে তৈরি সেটা ভাবতেই আর ভাবতেই আমার জীবন ফুরিয়ে যাবে, তাও বুঝবো না। তুমি অযথা এইসব ভেবে নিজের ক্ষতি করে না। এখন চলো সবাই মিলে ওদের ওখানে নিয়ে আসি। আমি তো আমার রাইসা মামনিকে ছাড়া থাকতেই পাবো না। তারপর সবাই চলে গেলাম। এদিকে রাসেল কি সবকিছুর জন্য আমাদের ক্ষমা করবে বলো? আমরা যে পাপী, ওর জীবনটা নষ্ট করে দিয়েছি। সব ঠিক হয়ে যাবে, তুমি দেখে নিও। রাসেল এমন মনের মানুষই না। ওদের কথা বলার মাঝে আমি বলে উঠলাম, আর দেখতে হবে না, আমরা এসে গেছি তোমাদের সাথে নিয়ে যেতে। তোমরা কোনো ভুল করনি। আমাদের দেখে তো ওরা পুরোই অবাক। ভাই আমার, তুই এসেছিস, তোর সাথে অনেক অন্যায় করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দে। দূর ভাইয়া কি যে বড় না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আর আমিও আমার বড় ভাইয়ের থেকে পাওয়া হারিয়ে যাওয়া অধিকারটা ফিরে পেলাম। তোকে যে কি বলবো সেই ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আগে যদি জানতাম তাহলে এমনটা কখনোই করতাম না। আমি ভাই উপরের কথাগুলো বলে আমাকে বউকে জড়িয়ে নিল। আমিও জড়িয়ে ধরলাম। দুজনের ওই চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়তেছে। এটা দুঃখের পায় না, বরং এটা আনন্দের অশ্রু। ভাই, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, যেটা ক্ষমা পাওয়ার যোগ্যতাও আমার নেই। ভাবি কি যে বড় না, আমি তো তোমার ভাইয়ের মতোই। তাহলে ভাইয়ের কাছে বোনের কোনো ভুল হয় কেন বলো? তোর মতো মানুষই হয় না, আর সেই তোর মতো মানুষকে আমি অপমান করেছি। আয় ভাই, বুকে আয়। ভাবি আমাকে ভাই বলে বুকে জড়িয়ে নিল। পরে বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চিনল। বাবা মায়ের মন কতটা বড় সেটা পরিমাপ হয়তো কোনো কিছু দিয়েই করা সম্ভব না। এদিকে রাইসা জানাতের কোলে। তাই আমি বললাম, রাইসা মামনি, তুমি তোমার মায়ের কাছে থাকবে, আমার কাছে আসবে না বুঝি? না, যাব না। তুমি ভালো না, তুমি বোঝা। দেখেছো আমার মাম্মা কত ভালো, আমার জন্য এতগুলো চকলেট নিয়ে এসেছে, আর তুমি চকলেট নিয়ে আসোই না। ওরে আমার পিচ্চি রে, আয় আমার কোলে আয়, তোকে এত এত চকলেট কিনে দেবো। সবাই রাইসের কথা শুনে হাসতে হাসতে শেষ। তারপর সবাই বাসায় আসলাম, সাথে ভাইয়াকে সবকিছু ফিরে দিলাম, সাথে আমিও সব ফিরে পেলাম। হাসিকানার মধ্যে দিয়ে চলে গেল 4 দিন, আর হইচই আনন্দ উল্লাস বেড়েই গেল। রাসেল কালকে নাকি, রাসেল কালকে তো বিয়ে, আর মেয়েদের নাকি এখনও কিছু কেনাকাটা বাকি। তাই বলে কি তুই সবাইকে নিয়ে কালকে শপিং করে আন। বাবা আমি মাপ চাই, এটা করতে বলো না আমাকে। আমাকে তুমি মাঠে গরু চড়াতে নিয়ে যাইতে বলো, তাও যাব। কিন্তু এই সুন্দরী ললনাগুলোকে নিয়ে শপিংয়ে যেতে পারবো না, কেননা এরা কিনবে একটা আর দেখবে 100টা। আমার কথা শুনে সবাই তো হাসতেছে। এদিকে জান্নাত রিয়া আর ভাবির রাগের লুচির মতো ফুলতেছে। ভাই, আমরা শপিং করতে চাইলে যত সব বাহানা তোর, তাই না?
তোমরা যে একটা টি শার্ট কিনতে 1 বছর লাগাও, কই তখন তো কিছু হয় না? ভাবি, এবার ঠিক আছে। নিজেরা ফেসিয়াল করলে সেটা হয় রূপচর্চা, আর আমরা মুখে মেকআপ আঁকলেই বলে রুটি বানাতে না পেরে মুখে মেখেছে। এসব নিয়ে আরও অনেক কথা হলো। শেষমেশ আমি হেরে গেলাম। বাবা শ্বশুরের জন্য শপিংয়ে গেলাম সবাইকে নিয়ে। সবাই এটা ওটা দেখতেছে। আমি আর জয় এসে একটা কফি শপে বসে মনের আনন্দে কফি খাচ্ছি আর গল্প করতেছি। তুই রাজি না হলে আমি এদের সাথে আসতামই না। শুধু তোর জন্য আমাকে বলি হতে হলো। আমার এত কাজ ছিল, কিছুই হলো না। কি ব্যাপার ভাইয়া, তুমি কি কথাগুলো আমাকে বলছো নাকি ওই মেয়ের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতেছো? আসলে আমি দেখি জয় একটা মেয়ের দিকে তাকিয়ে ইশারায় কথা বলতেছে, তাই আমাকে যখন কথাগুলো বললো আমিও সুযোগ পেয়ে বলে দিলাম। না, আসলে হয়েছে কি, দূর কি সব বলতেছিস? এই যে আপু, এখানে একটু আসেন তো। ভাইয়া, আপনি কি আমাকে বলছেন? জি ম্যাডাম, আপনি বাদে এখানে আর কেই বা আছে বলেন? আমার কথা শুনে জয় তো চুপসে আছে, আর মেয়েটাও ভয়ে ভয়ে আমার কাছে এলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কেন রেখেছেন? আপনার বাবার নাম্বার দিন। রেস্টুরেন্টে এসে চোখের ইশারায় প্রেম করা হয়, তাই না? দেখ রাসেল, এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম। ঠিক হবে কেন? তুমি শালা ডুবে জল খাবা, আমি বললে এই পানি শূন্যতা বলে উড়িয়ে দেবা। এখন বল, কতদিন হলো চলছে এইসব? 4 মাস হলো। ওর নাম হলো জাকিয়া, আমাদের পাশের কলেজে পড়ে। তাই তো বলি, মাঝে মাঝে আমাকে রেখে কোথায় হারিয়ে যাস। এখন বুঝলাম কাহিনী কি। ভাইয়া, আসলে আজকে আমাকে এখানেও আসতে বলেছিল, কিন্তু আপনাদের দেখে একটু ভয় পেয়ে গেছি। আরে ভয় পাওয়ার কি আছে? আমি বাঘ নাকি ভাল্লুক? দাঁড়া, আমি শ্বশুরমশাইকে বলে তোদের একটা ব্যবস্থা করতেছি। সেটাই কর, কেননা তুই বললে বাবা শুনবে না এমন কোনো কথাই নেই। তারপর আরো অনেক কথা বলে জ্যাকে একে সবার সাথে পরিচয় করে দিয়ে কিছু শপিং করে বাসায় দিয়ে আসতে বললাম জয়কে। আর আমরাও সব শেষ করে বাসায় চলে আসলাম। সবাই অনেক খুশি। বিকেলে গায়ে হলুদে অনেক আনন্দ করলো সবাই। আনন্দের মাঝে দিয়ে পার হয়ে গেল সময়। আর চলে এলো বিয়ের কাজ। ইসলামের নিয়ম অনুযায়ী আমাদের বিয়ের কাজ শেষ হয়ে যায়। জান্নাতকে নিয়ে সবাই মেয়েতে উঠেছে, আর আমি এদিকে বন্ধুদের সাথে ছাদে দাঁড়িয়ে আছি, কেননা এখন নিচে আমার কোনো মূল্য নেই। সবাই জান্নাতকেই মূল্য দিচ্ছে। বন্ধু, আজকে কিন্তু বাসর ঘরের বিড়ালটা মারতেই হবে, না হলে কিন্তু সব শেষ। চুপ শালা, আমি মরি আমার জ্বালায়, আর তুই আসিস মজা নিয়ে, তাই না? যা এখন রুমে যা, অনেক রাত হয়েছে, আমার বোন আবার রাগে ফায়ার হয়ে যাবে নি। এইভাবে কথা বলে ছাদে আরো কিছু সময় কাটিয়ে নিচে আসলাম। এখন আমি বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘড়ির কাঁটা একটা ছুঁইছি। আমার পা ভেতর যেতে চাচ্ছে না। যে রাগে মেয়ে না জানি কি করে বসে। তবুও মনের মাঝে এক বদনার সাহস নিয়ে গেলাম ভেতরে। কি আমার বউ হাতে ঝাড়ু নিয়ে আছে কেন? বিয়ের প্রথম রাতেই যদি এমন করে, তাহলে বাকি দিনগুলো কেমনে পার করবে কে জানে। কিন্তু মহারানী আমাকে আসতে থেকে ঝাড়ুটা রেখে উঠে এসে সালাম করলো। আমিও কম সে, তাই না বলেন? তাই বলে দিলাম, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। জান্নাত কথাটা শুনে আমার কলার ধরে। ওই কি বললি তুই? আর আমি তোর কোন জন্মের মা লাগি? জান্নাতের চোখ দিয়ে মনে হচ্ছে রাগে আগুন বের হচ্ছে। আমি একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, কিছু না, আমি তো একটু মজা করলাম। আমি বুঝেছি, তাই তো এখনো শান্ত আছি, না হলে এতক্ষণে তোর উপরে বুলডোজার চাপিয়ে দিতাম। যাক বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি। তা মহারানী, আপনি এই বাসর রাতে হাতে ঝাড়ু নিয়ে কি করেন শুনি? তুমি দেরি করে এসেছো না, তাই তোমার ভূত ছাড়াবো ওই ঝাড়ু দিয়ে। না না, সেটা আর দরকার নেই। কথাগুলো বলতেছি আর বিড়াল খুঁজতেছি, কিন্তু বিড়াল খুঁজে রুমের কোথাও পাইতেছি না। কিন্তু বিড়ালটা তাহলে গেল কই? তুমি এমন করে কি খুঁজতেছো? খাটের তলায় আর একটা বউ আছে নাকি? আছে তো, তাই তো খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। গেল কোথায়? কি বললি তুই? আবার বল, আমি শুনতে পাইনি ভালো করে। আমার কলার ধরে উপরে কথাটা বললো। এই মেয়ে কথায় কথায় শুধু কলার ধরে, না জানি বাকি জীবনটা কি করে। আরে কি বলো, কোনো বউ নেই তো? আমার বন্ধুরা বললো বাসর ঘরে নাকি বিড়াল মারতে হয়, তাই বিড়াল খুঁজতেছি, কিন্তু নাই তো। আগে অজু করে আসো, নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারপর বিড়াল কোথায় গিয়ে লুকিয়ে আছে বের করে দিবনি। আচ্ছা তো চলো, তাহলে আগে নামাজ পড়ে আসি, বিড়াল না হয় পরে খুঁজে নেমুনি। জান্নাত বলল, চলো তাহলে। তারপর দুইজনে উজু করে এসে নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আসলাম। খাটের কাছে এসে আমি জান্নাতকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে
ওর ঠোঁট জোড়া আমার দখলে নিলাম। দীর্ঘ 10 মিনিট পর সালাম, দুজন হাঁপাচ্ছি। ওই শুনছো? বলো, আমি তোমার কথাই শুনতেছি। শোনো না গো একটা কথা। আরে বউ পাখি, বলো না গো, কি বলবা? আমার না একটা বেবি চাই। বিয়ের প্রথম রাতেই বেবি চাই তোমার? আমার প্রথম রাতেই বেবি চাই, কারণ তুমি যদি কখনো আমাকে রেখে হারিয়ে যাও, কিন্তু বেবি থাকলে তো সেটা পারবে না। তোমাকে ছেড়ে কখনো কোথাও যাবো না, তুমি হলে আমার বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। ওলে আমার দুষ্টু মিষ্টি জামাই, কিন্তু আমার বেবি চাই চাই। তাহলে যে আমার রাগী বউ, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। করব, তাতে কি? আর আমার প্রথম ছেলে চাই, একদম তোমার মতো। না, আমার তোমার মতো একটা মেয়ে চাই, কারণ পৃথিবীতে সেই মেয়ে সবচেয়ে ভাগ্যবতী, যার বিয়ের দেনমোহর সবচেয়ে কম, আর প্রথম সন্তান মেয়ে। সেটা ঠিক, কিন্তু আমার তোমার মতোই গুলুমুলু একটা ছেলেই চাই, তুমি যতই কিছু বলো না কেন। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? তুমি আর আমি মিলে একটা ক্রিকেট টিম তৈরি করি, তাহলে তোমার আশাও পূরণ হবে আর আমারটাও। আর এমনিতেই বাংলাদেশে তো বিশ্বকাপ জয়ী হতে পারে না, তাই আমরা কাপ নিয়ে দেশের নাম রোশন করবো। তুমি এই কথাটা একদম ঠিক বলেছ। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। তারপর শুরু হয়ে গেল ক্রিকেট টিম তৈরির মিশন। কিছু সময় পরে, ওই দেখছো, তোমার পাঠক পাঠিকাদের চোখের শরম লজ্জা বলতে কিছু নাই, কেমন করে তাকিয়ে আছে। আমার বুঝি লজ্জা করে না? ওরে আমার লজ্জাবতী বউরে, আপনারা অনেক দেখছেন, এখন আমাকে আমার মিশন পুরো করতে দিন। আমার বউ দেখছেন না কেমন লজ্জায় করতেছে? আর এই ভাঙা ইতিহাস যেন আপনাদের কোনো লাভ নেই, কারণ আপনাদের লেখকের এইসব বিষয়ে জ্ঞান কম, তাই সুন্দর করে ইতিহাস শোনাতে পারবে না। আপনারা এখন গিয়ে নাক ডেকে ঘুমান গা, আমার বউ তো লজ্জা পাইতেছে। এভাবেই চলতে থাকুক ওদের রাগে ভরা ভালোবাসা, মিষ্টি সংসার। আমরা বরং আমাদেরটা নিয়ে ভাবি কেমন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।